আচ্ছা, আমরা কথা শুরু করব, আর দেরি করব না। অনেক সময় পার হয়ে গেছে। আম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে। আমরা আসলে এক্সট্রিমলি সরি, কারণ আমরা আসলে সেই অনেকক্ষণ ধরে, গত 30 মিনিট ধরে আমরা চেষ্টা করতেছি যে লাইভটা কিভাবে আমরা করব। স্ট্রিমইয়ার্ড কাজ করছে না, গত 2-3টা লাইভেও নাকি স্ট্রিমইয়ার্ড কাজ করে নাই। তো যার কারণে নাফিস ভাই খুবই পেরেশান ছিল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আচ্ছা, ঠিক আছে, নাফিস ভাইকে দেখে অ্যাড করার চেষ্টা করি। নাফিস ভাই, আচ্ছা, পাওয়া গেছে। আচ্ছা, নাফিস ভাই, আপনাকে অ্যাড করা যাচ্ছে না, হ্যাঁ। দিস পারসন ওয়াজ আনএবল টু জয়েন বিকজ অফ টেকনিক্যাল ইস্যুস, এটা লেখা আছে আর কি। ঠিক আছে, তাহলে আমি কথা শুরু করি, ঠিক না? আমরা অনেকক্ষণ ধরে আমাদের আলোচনাটা আসলে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, প্রায় 40 মিনিট ধরে। উম, প্রায় 40 মিনিট ধরে অপেক্ষা করছেন। তো আর আমরা দেরি না করে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আর আমি, আমার মনে হচ্ছে ভিডিওটা অফ করে দিই, তাই না? এক নাম্বার হচ্ছে ফেস দেখা যাচ্ছে, বোনদের হয়তো দেখতে বা শুনতে প্রবলেম হবে, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আসলে আমার পিছনের ভিউটা খুব একটা ভালো না, কারণ আমি এখন আছি একটা ব্যাচেলার্স রুমে। হ্যাঁ, যার কারণে এটা মানে আমি একটা রুম ভাড়া করে ওখানে থাকি, যতদিন আমি কর্মস্থলে থাকি ততদিন। যার কারণে এখানে ভিউটা খুব একটা ভালো না, ব্যাকগ্রাউন্ড। তো যার কারণে আমার মনে হয় যে আমরা ভিডিওটা যদি অফ করা যায় তো তাহলে বোধহয় ভালো হয়, তাই না? আহ, আচ্ছা, ভিডিওটা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আচ্ছা, অলরেডি 50 জন ভাই এখানে জয়েন করেছেন। তো আমি শুরু করি তাহলে, না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনাটা মূলত পাশ্চাত্যবাদ, একটা একটা আমাদের যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে পাশ্চাত্যবাদ, এটার উপর আমরা আজকে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা কিছু কথা বলে নিই যে আসলে পাশ্চাত্যবাদ বিষয়টা কি, বা আমরা কেন এটা নিয়ে আলোচনা করছি। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু একটু কিছুটা কথা বলে নিব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বা এটার প্রয়োজন আছে কিনা। পাশ্চাত্যবাদ শব্দটা শুনলেই এক মানে, আচ্ছা, তাহলে আমি একটু মুখের কাছে নেই। পাশ্চাত্যবাদ শব্দটা শুনলেই আহ, প্রাচ্যবাদ, না? প্রাচ্যবাদ, পাশ্চাত্যবাদ, এটা একটু একটা একটা অপোজিট, প্রাচ্য পাশ্চাত্য, ঠিক আছে? তো এইটা মানে কেন এই কথাটা বলা হচ্ছে যে প্রাচ্য পাশ্চাত্য, এটা কেন বলা হচ্ছে? বা আমরা প্রাচ্যবাদ শব্দটার সাথে কম বেশি পরিচিত। প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট, হ্যাঁ, ওরিয়েন্টাল, হ্যাঁ, মানে যারা ওরিয়েন্টালিস্ট, ওরিয়েন্টালিজম, এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা কম বেশি পরিচিত। তো প্রাচ্যবাদ কাকে বলা হয়? প্রাচ্যবাদ হচ্ছে, মাথায় টুপি নেই, মাথায় টুপি দিতে হবে। প্রাচ্যবাদ হচ্ছে যে আহ, পশ্চিমা বিশ্ব বা পশ্চিমা দুনিয়া প্রাচ্যকে, মানে বিশেষ করে আহ, কি বলা যায়, মানে এশিয়া যে অংশটা আর কি, ইউরোপ, ইউরোপ ছাড়া বাকি বাকি অংশ যেটা, এর মধ্যে আফ্রিকাও পড়বে। আফ্রিকা বা দেখা যাচ্ছে যে মানে নন ইউরোপিয়ান যে পোর্শনটা, এটাকে তারা একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে তারা দেখে, ঠিক আছে না? বিশেষ একটা দৃষ্টিভঙ্গিতে তারা দেখে, এবং এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে অনেক আলোচনা আছে। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো কথা বলছে। এটা ফোন উল্টা করে রাখি, রেখে আমরা কথাবার্তা বলি, তাহলে ভালো হবে। হুম, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে অনেক আলোচনা আছে যে প্রাচ্যবাদ, মানে প্রাচ্যবাদ নিয়ে, প্রাচ্যবাদ এটা এটা একটা একাডেমিক ডিসিপ্লিন। আচ্ছা, এটা হচ্ছে না, তাহলে আমি আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। কমেন্টগুলো দেখা আমার জন্য জরুরি। কমেন্টগুলো দেখতে হবে, কমেন্টগুলো দেখলে তাহলে পরে আমি মানে আমার কথার ধারাটা চালাই নিতে পারবো। ঠিক আছে, থাক, অসুবিধা নেই, প্রবলেম নেই, আল্লাহ ভরসা। ঠিক আছে। তো প্রাচ্যবাদ হচ্ছে এটা একটা একাডেমিক ডিসিপ্লিন, ঠিক আছে না? এখানে বিভিন্ন ভার্সিটিতে ইতিহাসবিদরা এটা নিয়ে আলোচনা করেন, এটা নিয়ে যারা লিঙ্গুইস্টস বা ভাষাতাত্ত্বিকরা এটা নিয়ে আলোচনা করেন। বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা আছে, অলরেডি এটা এখানে আলোচনা আছে। কিন্তু পাশ্চাত্যবাদ বিষয়টা এতটা জনপ্রিয় এখনো হয়ে ওঠে নাই। এর একটা কারণ তো আমরা বুঝতে পারছি যে সারা পৃথিবীতে রাজ করতেছে কারা? রাজ করতেছে হচ্ছে ওয়েস্টার্ন একাডেমিয়া, তারাই সব সমস্ত দুনিয়ার যারা গবেষক, তাদের কেবলা, কেবলা হচ্ছে ইউরোপ আমেরিকা। তো যার কারণে আহ, মানে পাশ্চাত্যবাদ বিষয়টা জনপ্রিয় হয়ে উঠছে না, ঠিক আছে না? প্রাচ্যবাদ বিষয়টা হলো যে
পশ্চিমা দুনিয়া তারা একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে আমাদের প্রাচ্যকে, তার মানে ইস্টার্ন সাইড যেটা আর কি, মানে আমাদের এশিয়া, এটাকে তারা বিশেষ একটা দৃষ্টিভঙ্গিতে দেখে, এবং এই দৃষ্টিভঙ্গিটাকে বলা হচ্ছে প্রাচ্যবাদ। ঠিক আছে, আপনারা যারা এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম বইটা পড়েছেন, তারা এটা মানে মানে এটার সাথে খুব পরিচিত। এবং মানে এটা এমন এমন একটা বই, মানে জীবন পরিবর্তন করে দেওয়ার মতো একটা বই, মানুষের চিন্তা চেতনাকে বদলে দেওয়ার মতো একটা বই। হ্যাঁ, যে আমরা এতদিন ধরে যেটা ভেবে আসছি যে পশ্চিমা বিশ্ব তারা মানে তারা যে আমাদেরকে এইভাবে দেখে, কখনো এইভাবে আমরা চিন্তা করি না, তাই না? যে ইউরোপিয়ানরা, আমেরিকানরা আমাদেরকে এত খারাপভাবে দেখে। কিন্তু যদি এডওয়ার্ড সাইডের ওরিয়েন্টালিজম বইটা আপনারা পড়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা অনেক আগে থেকে হয়ে আসছে, যে তারা আমাদেরকে একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে দেখে, বিশেষ একটা। এবং তাদের শিল্পকলা, তাদের সাহিত্যে, তাদের ছবি অঙ্কনে, তাই না, তাদের বিভিন্ন ফিলোসফারদের কথার মধ্য দিয়ে এটা খুব ভালোভাবে উঠে আসে যে তারা আমাদেরকে কিভাবে দেখে, তারা মানে মানে প্রাচ্য দুনিয়াকে তারা কিভাবে দেখে। এবং এরকম একটা মানে দেখার, যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই, কারণ আমাদের পাশ্চাত্যবাদ নিয়ে অনেক আলাপ আছে, যার কারণে আমরা প্রাচ্যবাদ নিয়ে খুব বেশি আলোচনা করতে পারবো না, জাস্ট সামান্য একটু বোঝার জন্য যে তারা আমাদেরকে কিভাবে দেখে। তারা মনে করে যে ইউরোপ হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, ইউরোপ তারা শারীরিক গড়ন হোক, কিংবা সভ্যতার দিক থেকে হোক, বা সভ্যতার মূল্যবোধগত যে বিষয়গুলো রয়েছে, বা দর্শনগত যে বিষয় রয়েছে, হ্যাঁ, এগুলোর দিক থেকে তারা অনেক উঁচু। এবং তারা ছাড়া বাকি সবাই তারা হচ্ছে সভ্যতার দিক থেকে অনেক লোয়ার ক্লাস সভ্যতা। আমরা যারা মানে মুসলিম ওয়ার্ল্ড, ইন্ডিয়ানরা, চাইনিজরা, রাশিয়ানরা, হ্যাঁ, জাপানিজরা, মানে এবং আফ্রিকানরা তো অবশ্যই, এরা সবাই খুবই নিচু, মানে নিম্ন শ্রেণীর মানুষ বা নিম্ন সভ্যতার মানুষ। এরকম কথা আপনারা অনেক জায়গায় পাবেন। এরকম কথা আপনারা হেগেলের দর্শনের মধ্যে আপনি এরকম কথা পাবেন। আপনারা এটা এটা আপনারা পাবেন হচ্ছে আরও মানে এনলাইটেনমেন্ট ফিলোসফারদের মধ্যে অনেকের কথাতেই আপনারা এই জিনিসটা পাবেন। হ্যাঁ, এখানে কান্টের কথার মধ্যে আপনারা এরকম একটা জিনিস পাবেন। তারপর হচ্ছে এটা আমি বিস্তারিত আলোচনা করেছি, এটা আমি আলোচনা করেছি আমাদের যে দাসপ্রথা নিয়ে একটা বই আসছে, আপনারা জানেন যে শুধু দাসপ্রথার জন্য একটা বই, দাসপ্রথা নিয়ে। তো সেখানে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যে এনলাইটেনমেন্ট ফিলোসফাররা এবং পরবর্তী সময়ে যারা ইউরোপিয়ান ফিলোসফার, তারা মানে নন ইউরোপিয়ানদেরকে কিভাবে দেখতো, তাদের ফিলোসফির মানে ফিলোসফিক্যাল যে লিটারেচার, তার মধ্যে কিন্তু এসেছে যে তারা আমাদের কিভাবে দেখতেছে। এবং তারা মনে করছে যে সমস্ত সভ্যতা ইউরোপের কাছে, এবং ইউরোপের এটা হচ্ছে তার দায়িত্ব এই সভ্যতা অন্যান্য জায়গায় পৌঁছায় দেওয়া। এটাকে আমরা জানি, এটাকে হোয়াইট ম্যানস বার্ডেন বলা হয়, তাই না? সাদা মানুষের দায়, এটা তাদের দায় যে তারা মানব সভ্যতাকে বাঁচানোর জন্য তাদের যেই শ্রেষ্ঠ সভ্যতা সেটা মুসলিমদের উপরে চাপায় দিবে। সেটা মানে ভারতীয়দেরকে শেখাইতে হবে সেই সভ্যতা, সেটা চাইনিজদেরকে শেখাইতে হবে। এটা তারা মনে করতেছে এটা আমাদের একটা মহানুভবতা থেকে আমরা এটা তাদেরকে আমরা শেখাইতে আসছি। তার মানে দেখেন, এই যে প্রাচ্যবাদী যে দৃষ্টিভঙ্গি, এটার সাথে উপনিবেশের একটা সম্পর্ক আছে। ঠিক আছে না? তারা উপনিবেশকে জাস্টিফাই করতেছে। হ্যাঁ, উপনিবেশ যে তারা যে করলো, তারা এক একটা দেশকে, এক একটা জায়গাকে তারা দখল করছে। চীনের একটা অংশ তারা দখল করেছে, ভারতবর্ষকে তারা দখল করেছে, পুরা আফ্রিকা ইউরোপিয়ানরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিছে, দাগ দিয়ে কেক যেভাবে কাটে এইভাবে করে ভাগ বাটোয়ারা করে ফেলছে। তো এইগুলো যে তারা করলো, এবং এটার জাস্টিফিকেশন তারা বলছে যে প্রাচ্যবাদটা হচ্ছে তাদের জাস্টিফিকেশন, যে যেহেতু প্রাচ্য দুনিয়া পাশ্চাত্যের চেয়ে, হ্যাঁ, মানে নিচু নিচু এবং এ কারণেই মানে আমাদের এটা একটা দায়িত্ব ছিল যে আমরা তাদেরকে শাসন করব এবং তাদেরকে আমরা সভ্যতা শেখাবো। হ্যাঁ, এখানে ইউরোপ মানেই হচ্ছে সেখানে যুক্তি, সেখানে জ্ঞান, সেখানে বিজ্ঞান, সেখানে শিল্প। হ্যাঁ, সেখানে শিল্প বিপ্লব হচ্ছে, সেখানকার মানুষ লজিক্যালি চিন্তা করছে, সেখানে জ্ঞানের কথা, দর্শনের কথা সেখানে আসছে। আর যখনই দেখবে যে তারা এই পশ্চিমা বিশ্বের কথা বলছে, সেখানে তারা বলতেছে যে এখানে হেরেম, হ্যাঁ, মেয়েদেরকে নির্যাতন করা হয়, এখানে মেয়েদের বহুবিবাহ প্রচলিত, মেয়েদেরকে নির্যাতন করা হয়, এখানে ইন্ডিয়াতে, হ্যাঁ, স্নেক চার্মার্স, সেখানে সাপুরেরা সাপ খেলা করে, তারপর সেখানে সতীদাহ করা হয়, নারীকে দাহ করা হচ্ছে, সেখানে ঠগি মানে যারা বিশেষ এক ধরনের ডাকাত, তারা মানে এদেরকে ঠগি বলা হয়তো আর কি। হ্যাঁ, মানুষেরকে রাস্তায় মানুষ ওত পেতে থাকে, মানুষকে মেরে পিটায় মেরে ফেলে সব টাকা পয়সা নিয়ে নেয়।
মানে তারা বলতে চাচ্ছে যে নীতি নৈতিকতাগত দিক থেকে প্রাচ্য দুনিয়া তারা ইউরোপের চেয়ে অনেক বেশি নিকৃষ্ট। ইউরোপের যেখানে মানে উন্নতি, সেখানে নীতি নৈতিকতা, সভ্যতা, সেখানে পশ্চিমা প্রাচ্য দুনিয়া মানে হলো সেখানে তারা এই সাপ খেলা করে, সেখানে জাদুটোনা করে, সেখানে ভুরু জাদু মন্ত্র, হ্যাঁ, তারা এগুলোতে বিশ্বাস করে, কুসংস্কারে বিশ্বাস করে, নারীর উপরে প্রচণ্ড অত্যাচার করে, নারীর উপরে মানে নারীর নির্যাতন, নারী নিগ্রহ, নারীকে জ্যান্ত পুরায় মারা, হ্যাঁ, সেখানে বিধবাদেরকে কষ্ট দেওয়া হয়। এই যে দেখেন দুটা সিনারিও তারা তৈরি করেছে। হ্যাঁ, এদিকে নারীরা কত স্বাধীন, কত তারা চমৎকার জীবনযাপন করছে, আর ওখানে কত প্রাচ্য দুনিয়া কত কষ্ট করছে। এই যে একটা দৃষ্টিভঙ্গি, এটাই হচ্ছে প্রাচ্যবাদ। তার মানে প্রাচ্যবাদ উপনিবেশের একটা জাস্টিফিকেশন তৈরি করে। তারা বলে যে না, উপনিবেশ ঠিকই ছিল, আমরা শাসক হওয়ারই উপযুক্ত, যেহেতু আমরা সভ্য, এবং আমাদের এই সভ্যতা ওই নেটিভদেরকে, ইন্ডিয়ান, তারপর হচ্ছে মুসলিম, মধ্যপ্রাচ্যের চাইনিজ, এদের নেটিভদেরকে আমরা এই সভ্যতা শেখানোর জন্য গেছি। আমরা নিজেদের কোনো স্বার্থের জন্য যাই নাই, আমরা তাদেরকে সভ্যতা শেখাইতে গেছি। হ্যাঁ, যেহেতু তারা অসভ্য, তারা যে অসভ্য এটা কে বলতেছে? প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি বলতেছে যে প্রাচ্য অসভ্য। আর যেহেতু তারা সভ্য, তারা সভ্যতা শেখানোর জন্য আসছে। তার মানে এখানে একটা জাস্টিফিকেশন, তাই না? জাস্টিফিকেশন, যা করছি ঠিকই করছি, যা করছি আমরা ঠিকই করছি। তো এই দেখেন, এটা হচ্ছে প্রাচ্যবাদ। তাহলে আমরা এখন পাশ্চাত্যবাদের কথা বলতেছি। দেখেন এখন কিন্তু মানে নতুন একটা জিনিস চলে আসছে এখানে, তাই না? এতদিন তারা প্রাচ্যবাদের নামে তারা একটা আগ্রাসন চালাইছে আমাদের উপরে। সেটা সামরিক আগ্রাসন, ভৌগোলিক আগ্রাসন বলতে পারেন, সামরিক আগ্রাসন বলতে পারেন, হ্যাঁ, বাণিজ্যিক আগ্রাসন বলতে পারেন, ইভেন এখনও তারা জ্ঞানতাত্ত্বিক আগ্রাসন বলতে পারেন, বা অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে আমাদের উপরে, তাই না? বা বাণিজ্যিক আগ্রাসন চালাচ্ছে। তো এই যে একটা আগ্রাসন, তার বিপরীতে আমরা যারা পাশ্চাত্যবাদের কথা বলতেছি, এটা একটা ডিফেন্সিভ, আত্মরক্ষামূলক, ঠিক না? যে আমরা আমরা মানে বলতেছি না, তোমরা আমাদের চেয়ে শ্রেষ্ঠ না, তোমরা কোনোভাবেই আমাদের চেয়ে শ্রেষ্ঠ না। তোমরা আজকে যে তোমরা বিজ্ঞানের দাবি করো, এই বিজ্ঞানটা তোমরা পেয়েছো কোথা থেকে? আরবদের কাছ থেকে, মানে প্রাচ্যের কাছ থেকে। আজকে তোমরা যে কথার কথা, তোমরা তো ছিলে প্যাগান মানে তোমরা মানে পাথর পূজা করতে, তোমরা বিভিন্ন দেবদেবীর পূজা করতে, তোমাদের মধ্যে বলিদানের প্রথা ছিল। সেখানে তোমাদেরকে খ্রিস্ট ধর্ম দেওয়া হয়েছে। খ্রিস্ট ধর্ম কারা দিল? প্রাচ্য দিয়েছে তোমাদেরকে। খ্রিস্ট ধর্মের যে নীতি নৈতিকতা, সেগুলো প্রাচ্য তোমাদেরকে দিয়েছে। হ্যাঁ, মানে তারপর হচ্ছে আরেকটা মনোথিস্টিক রিলিজন যদি বলি, ইহুদি ধর্ম বলি, সেটাও প্রাচ্যের, সেটাও পাশ্চাত্যের না, সেটাও প্রাচ্যের। ইসলাম এসে সবকিছুকে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে সবকিছুর মধ্যে, সেটাও প্রাচ্যের। ঠিক আছে? তোমরা যে জ্ঞান বিজ্ঞানের আজকে দাবি করছো, সেই জ্ঞান বিজ্ঞান আরবরা তোমাদেরকে দিয়েছে, মুসলিমরা তোমাদেরকে দিয়েছে, ঠিক না? তোমরা দর্শনের কথা বলতেছো যে তোমরা গ্রিক দর্শন, রোমান দর্শন, সেই রোমান দর্শন, গ্রিক দর্শন যদি আরবরা আরবিতে ট্রান্সলেট করে, সেটা আরবি থেকে আবার ল্যাটিনে ট্রান্সলেট না হতো আন্দালুসে বা স্পেনে, তাহলে তোমরা আজকে অ্যারিস্টটলকে পাইতা না। অ্যারিস্টটল তো ছিল একজন মূর্তি পূজক, কথার কথা, সে তো মূর্তি পূজক ছিল। মানে তার যে দর্শন, সেটা তোমাদের পাদ্রীরা তার দর্শনকে নিষেধ করে দিয়েছিল। কিন্তু যখন আমাদের মুসলিম দার্শনিকরা, তারা যখন এটাকে একটা একেশ্বরবাদী দৃষ্টিকোণ থেকে এরিস্টটলকে পাঠ করলেন, এরিস্টটলের ব্যাখ্যা লিখলেন, তখন সেটাকে তোমরা অ্যাবজর্ব করছো। তার মানে তোমরা, আমাদের যদি মুসলিম হয়ে না যেত এরিস্টটল, তাহলে তোমরা এরিস্টটলকে পাইতো না। জ্ঞান, যুক্তি, এই সমস্ত কথাবার্তা তোমাদের থাকতো না। এই যে দেখেন, আমাদের কিন্তু আমরা একটা কাউন্টার আর্গুমেন্ট নিয়ে আসতেছি। আমরা বলতে চাচ্ছি যে আজকে তোমরা যে শ্রেষ্ঠ দাবি করো, এই শ্রেষ্ঠত্ব তোমাদের একার না, বরং তোমরা এটা প্রাচ্য থেকেই নিয়েছো। অতএব প্রাচ্য থেকে নিয়ে তোমরা আমাদেরকে ছোট মনে করছো, এটা আসলে একটা ভুল দৃষ্টিভঙ্গি, আমরা এটা বলতে চাচ্ছি। তো এই জন্য প্রাচ্যবাদের এগেইনস্টে যে পাশ্চাত্যবাদ যে কথাটা আসছে, এটা আসলে খুবই যুক্তিযুক্ত একটা কথা। এটা নিয়ে প্রচুর স্টাডি হওয়া প্রয়োজন, এবং এটা প্রাচ্যবাদের মতোই একটা একাডেমিক ডিসিপ্লিন হিসেবে যেন দাঁড়ায় যেতে পারে, সেজন্য আমাদের মানে মুসলিম যারা স্কলার আছেন, তাদের এটা নিয়ে চিন্তা করতে হবে। এটা নিয়ে চিন্তা করতে হবে। তো এখানে একটা কথা আসতে পারে যে মানে প্রাচ্যবাদ যেরকম একটা উপনিবেশী একটা বিষয় ছিল, তারা আমাদের উপরে তারা শাসন করতে চেয়েছে, বা তারা আমাদেরকে অধিকার করতে চেয়েছে। তাহলে আমরা কি পাশ্চাত্যবাদের মাধ্যমে ঠিক একই জিনিস চাচ্ছি? আমরা বলবো যে না, আমরা পাশ্চাত্যবাদের মাধ্যমে একই জিনিস চাচ্ছি না। এটা একটা আত্মরক্ষামূলক, হ্যাঁ, আমরা এটাকে তাদের যে একটা হেজেমনি যেটাকে বলে, মানে আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, তাদের যে একটা বুদ্ধিবৃত্তিক আগ্রাসন, এটার বিপরীতে আমরা একটা আত্মরক্ষামূলক, যে না, তোমাদের আগ্রাসন আমাদের উপরে চলবে না,
হ্যাঁ, বিকজ আমরা এত ছোট না, আমরা এত ফেলনা না, বানের জলে ভাইসা আসি নাই আমরা, ঠিক না? ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, তো এটা একটা বিষয়। তো ওই যে ওরিয়েন্টালিজম বইটা এডওয়ার্ড সাইদের, ওইটার যিনি বাংলা ট্রান্সলেশন করেন, কি নাম, ফয়েজ, ফয়েজ আহমদ সাহেব। হ্যাঁ, ফয়েজ আহমদ সাহেব। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি চান, তাহলে কি আপনি মানে প্রাচ্যবাদের এগেনস্টে পাশ্চাত্যবাদ নামে কিছু, উনি বলছেন যে না, আমি চাই না এটা। যেহেতু উনি একজন সেকুলার মাইন্ডেড মানুষ, তো যার কারণে উনি এটা চাচ্ছেন না, যে উনি আগ্রাসন এটা ফিল করতেছেন না, আমার যেটা মনে হলো। হ্যাঁ, উনি, তাকে যে বুদ্ধিবৃত্তিকভাবে আগ্রাসন করা হয়েছে, এটা থেকে উনি পুরোপুরি বেরোতে পারতেছেন না। যার কারণে উনি বলছেন যে আমি পাশ্চাত্য আমি চাই না। কিন্তু এইটা মুসলিম হিসেবে আমরা চাই। এটা মুসলিম হিসেবে, আমার কথা কি শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছেন? এটা মুসলিম হিসেবে আমরা চাই, বিকজ, আচ্ছা, একটু একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, বেশ ভালোই নেটওয়ার্ক প্রবলেম শুরু হচ্ছে। আচ্ছা, তো এইটা আমরা বলবো যে না, আমরা আমরা আহ, আমরা ডিফেন্স করছি, আমরা আমাদের ইসলামকে ডিফেন্ড করছি। হ্যাঁ, এই পাশ্চাত্যবাদ যে কথাটা এনে আমরা আমাদের ইসলামকে ডিফেন্ড করছি। এবং এটা কেন দরকার? দরকার এই কারণেই যে তারা আমাদের উপরে যে একটা একটা আগ্রাসন চালাচ্ছে, বুদ্ধিবৃত্তিক আগ্রাসন, বা দেখা যাচ্ছে আমাদের যে আইডেন্টিটি, মুসলিম বিশ্ব কি চায়, এটাকে তারা কোনো পাত্তা না দিয়ে তাদের যে ইউরোপীয় যে মতবাদগুলো, সেইগুলো আমাদের উপরে তারা প্রেশারাইজ করছে আমাদেরকে মানার জন্য, বিভিন্ন অর্থনৈতিক অবরোধ দিয়ে, বিভিন্ন, কি বলা যায় এটাকে, মানে বিভিন্নভাবে পলিসি করে, সরকারের মাধ্যমে কিছু, সরকারকে প্রেশারাইজ করে কিছু, তারা তাদের প্রত্যেকটা জিনিস, তাদের নারীবাদ, হ্যাঁ, তাদের সমকামী আন্দোলন, তাদের সব কিছু, তাদের নীতিনৈতিকতা, হ্যাঁ, তাদের আইন, সব কিছু আমাদের উপরে তারা প্রেশারাইজ করছে। তো এই বিষয়গুলোকে আমরা ডিফেন্ড করতে চাই, আমরা এটাকে আটকাইতে চাই, যার কারণে আমরা পাশ্চাত্যবাদ শিরোনামে আমরা আলোচনা করতে চাচ্ছি। এবং প্রথম এই মানে আমার মাথায় প্রথম এই যে আপনারা দেখেন যে পাশ্চাত্যবাদ নামে একটা গ্রুপ আছে আমাদের, তাই না? সেই গ্রুপে আলহামদুলিল্লাহ প্রায় ৮০,০০০ মেম্বার সেখানে আছে, তারা বিভিন্ন জিনিস লিখছে, পড়ছে, সেখানে বেশ কিছু ভালো ভালো লেখক তৈরি হয়েছেন। তো এটা গ্রুপটা প্রথম মাথায় আসে মৌলানা ইসমাইল রেহান সাহেবের। ইসমাইল রেহান সাহেব পাকিস্তানের একজন আলেম, ওনার লেখা একটা বই আছে বুদ্ধিবৃত্তিক ক্রুসেড। তো সেখানে সেই বইটা পড়ে আমার মাথায় এটা আসে যে এরকম কোনো কিছু হতে পারে কিনা, যে আমরা আমরা ক্রুসেড লড়ার মতো, যে বুদ্ধিবৃত্তিক ক্রুসেড যেটা, হ্যাঁ, যে তারা আমাদেরকে অ্যাটাক করছে, আমরা ডিফেন্ড করছি, যে না, তোমরা শ্রেষ্ঠ না, বরং তোমরা যে যে কারণে শ্রেষ্ঠত্বের দাবি করছো সেগুলো আমাদেরই দেওয়া, ঠিক না? এখনো পর্যন্ত মানে মুসলিম আইনের অনেক প্রভাব। সেদিন আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে তিনটা ল সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন আইনকে প্রভাবিত করেছে। তার মধ্যে একটা হচ্ছে ব্রিটিশ কমন ল, যেটা আজকে আমাদের দেশের আইন, ম্যাক্সিমাম আইন ব্রিটিশ কমন ল। ২ নাম্বার হচ্ছে ইসলামিক শরিয়া ল, হ্যাঁ, এবং ৩ নাম্বার হচ্ছে, আমি যদি ভুল না হই, রোমান জাস্টিনিয়ান কোড। রোমান সম্রাট জাস্টিন ওনার রচিত আইন। তার মানে, এবং এবং মানে মুসলিম বিশ্বে যারা আইন নিয়ে পড়বেন ওনারা ভালো ভালো এটা ধরতে পারবেন হয়তো, আম, যে মানে মুসলিম শরিয়া আইনের অনেক প্রভাব আছে ব্রিটিশ কমন ল এর উপরে। হ্যাঁ, মুসলিম শরিয়া আইনে অনেক প্রভাব রয়েছে। তো যাই হোক, কথা এটা যে পাশ্চাত্যবাদ এটা মানে প্রাচ্যবাদের মতো ওরকম নিপীড়নমূলক না বা অবজ্ঞামূলক নয়, বরং এটা কিছুটা ডিফেন্সিভ। এবং এটা আমরা নট অনলি ডিফেন্সিভ, আমরা এটা মানে পাশ্চাত্যের শ্রেষ্ঠত্বকে আমরা অ্যাটাকও করব কখনো কখনো। এবং তাদেরকে আমরা এটা অ্যাটাক করবো যে না, তোমাদের এই মূল্যবোধের চেয়ে আমাদের ইসলামী মূল্যবোধ অনেক বেশি উত্তম, ইসলাম অনেক বেটার সমাধান দিয়েছে। এখানে একটা বিষয় কিন্তু বোঝার আছে, সেই যে বিষয়টা হচ্ছে যে দেখেন, পশ্চিমের সমালোচনা কিন্তু অনেকেই করে, ঠিক না? যারা বামপন্থী তারাও দেখবেন পশ্চিমের সমালোচনা করছে, পুঁজিবাদের সমালোচনা করছে, বা পশ্চিমের বিভিন্ন যেমন কথার কথা যদি আমি বলি, বামপন্থী যারা আছে, যেমন পশ্চিমের উপনিবেশবাদ যেটাকে বলা হয়, কলোনিয়ালিজম, এটার সম্পর্কে অনেকেই কিন্তু লিখছেন। এটার সম্পর্কে এইমএস সেজায়ার আছেন, তারপর আলবেয়ার মেমি উনি লিখেছেন, এটা নিয়ে আরও লিখেছেন, কি বলা যায়, আরও যদি বলি এটা নিয়ে আর কে লিখেছেন, এরকম অনেকেই এটা নিয়ে লিখেছেন। অ্যান্টোনিও গ্র্যামসি, উনি দেখা যাচ্ছে উনি তো বামপন্থী লেখক, উনিও পুঁজিবাদ নিয়ে লিখছেন বা কলোনিয়ালিজম নিয়ে লিখছেন। তো
দেখেন এই যে পাশ্চাত্যবাদ, পশ্চিম যেই যেই দিক থেকে নিজেকে বড় মনে করে এবং মুসলিম বিশ্বকে ছোট মনে করে, এবং এই মানে তাদের যে দার্শনিক যে একটা অবস্থান, সেই অবস্থানকে চ্যালেঞ্জ অনেকেই করেছেন। হ্যাঁ, যা বামপন্থীরা করে, তারপর ধরেন জাতীয়তাবাদী যারা আছে এরাও করে, হ্যাঁ জাতীয়তাবাদীরাও করে, আবার আমরা মুসলিমরাও কিন্তু করি, আমরা মুসলিমরাও করি। তো এদের সবারই কিন্তু সমান না। হ্যাঁ, আমার কথা হচ্ছে খ্রিস্টানরাও করে, যারা অর্থোডক্স খ্রিস্টান তারাও এই বর্তমান যে ফেমিনিজম এটার তারা ক্রিটিক করে, তারা সেকুলারিজমের ক্রিটিক করে, তাই না, সমালোচনা করে, তারা এই সমকামী ইসের সমালোচনা করে, বর্তমান যে পুঁজিবাদী বিশ্ব পরিবার ব্যবস্থাকে ভেঙে ফেলতেছে এটার সমালোচনা খ্রিস্টানরা করে, অর্থোডক্স খ্রিস্টান যারা মানে গোঁড়া খ্রিস্টান যারা তারা করে। তারপর ধরেন যে ইয়েরাও কি বলে, পর্নোগ্রাফির যে বিরোধিতা, বর্তমান পুঁজিবাদী বিশ্বর একটা অন্যতম একটা খুঁটি কিন্তু পর্নোগ্রাফি, এইটার বিরোধিতা নারীবাদীরাও করে, নারীবাদীরাও করে। তারপর ধরেন মানে কি বলা যায়, নারীবাদী আর বামপন্থীরা কিছু কিছু জায়গায় তারা এক হয়ে আবার কিছু সমালোচনা করে, ওয়েস্টের সমালোচনা করে। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের সমালোচনাটা তাহলে কেমন, আমরা যারা মুসলিম, আমরা যারা ইসলামপন্থী, আমরা চাই যে ইসলাম আবার সভ্যতা হিসেবে দাঁড়াক, তাহলে আমাদের সমালোচনাটা কেমন হবে? আমাদের কথা হচ্ছে যে আমরা মানে ওরা যেরকম পাশ্চাত্য সভ্যতার এক একটা দর্শনকে অ্যাটাক করে নেয়, আমরা সবগুলা নিব, আমরা ওদের কাছ থেকে উপকৃত হব। আমার কথা হচ্ছে এটা, যে যারা পাশ্চাত্য এই যে সারা দুনিয়াতে যে একটা পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, হ্যাঁ পশ্চিমা বিশ্ব ব্যবস্থার এক একটা খুঁটিকে যারাই ক্রিটিক করে সেই ক্রিটিকগুলো থেকে আমরা উপকৃত হব। যেমন ধরেন মডার্নিজম, হ্যাঁ মানে আধুনিকতার নামে সমস্ত ধর্মকে অস্বীকার করা, সমস্ত প্রথা, সমস্ত সামাজিক প্রথা, বা দেখাচ্ছে যে যৌথ পরিবারকে অস্বীকার করা, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে এতকাল ধরে চলে আসা যে ট্রেডিশনকে অস্বীকার করা, ধর্মকে অস্বীকার করা, কালচারকে অস্বীকার করা। তো এই যে এটার সমালোচনা খ্রিস্টানরা করতো এক সময়। সেদিন আমি দেখলাম যে পোপ মডার্নিজমের এগেনস্ট একটা 13 দফা দাবি, যে মডার্নিজম কেন খারাপ মানব সভ্যতার জন্য। এর মধ্যে অনেক কিছু আছে কিন্তু আমাদের ইসলামের সাথে মিলে যায়, যেহেতু তারাও মানে ধর্মকে ডিফেন্ড করতেছে, তো অনেক কিছু পয়েন্ট আছে মিলে যায়, সব না। তো এগুলো থেকে আমরা উপকৃত হতে পারি। বামপন্থীরা উপনিবেশবাদের সমালোচনা করে, এটা থেকে আমরা উপকৃত হতে পারি। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে যারা এই যে সাবঅল্টার্ন স্টাডিজ যারা করে, মানে বামপন্থী কিছু লেখক আছে, তারা এটা নিয়ে খুব আলোচনা করছে, বাংলাদেশ, তারপর পশ্চিম বাংলা, দীপেশ চক্রবর্তী, এরা বাংলাদেশে মোহাম্মদ আজম আছেন, এনারা সাবঅল্টার্ন স্টাডিজ নিয়ে অনেক কথা বলেন। এটা হচ্ছে যে তারা জনমানুষের কথা বলছে। হ্যাঁ, বর্তমান যারা শাসক বা যারা ওয়েস্টার্ন বিভিন্ন দর্শন দিয়ে আমাদেরকে শাসন করে, ওয়েস্টার্ন বিভিন্ন অর্থ ব্যবস্থা দিয়ে আমাদেরকে শাসন করে, এবং যারা শোষিত বা শাসিত মানুষ, গণমানুষ, অধিকাংশ মুসলমান, এই মানে এদের পক্ষে কথা বলা বা এদের অনুভূতি নিয়ে কথা বলা, এদের জীবনের কথা বলা, ঠিক আছে না, এটা এরা করতেছে। কিন্তু আমরা এখান থেকে আমাদের মুসলিমদের পক্ষে যেগুলো আসে এগুলো আমরা নিয়ে নিতে পারি, নিয়ে আমরা এটা কথা বলতে পারি। ওরা জিনিসগুলোকে এক একটা পশ্চিমের এক একটা খুঁটিকে তারা সমালোচনা করতেছে, কিন্তু পশ্চিম একটা সভ্যতা হিসেবেই ইসলামের মানে অ্যান্টি, ঠিক আছে না, ব্যাপারটা বোঝা গেছে না? একটা দর্শন হিসেবে, একটা সভ্যতা হিসেবে অ্যাজ এ হোল ওয়েস্ট তারা ইসলামের এগেনস্টে। আরেকটা বিষয় আপনাদের নজরে আমি আনতে চাই, সেটা হচ্ছে যে এটা আমি পড়ছি খুব সম্ভবত হেগেলকে নিয়ে একটা আর্টিকেল লেখা হচ্ছিল, যে হেগেল যে স্লেভারির পক্ষে অবস্থান নিয়েছেন, দাস প্রথার পক্ষে অবস্থান নিয়েছেন, এটা নিয়ে একটা আর্টিকেল ছিল। সেখানে আমি পড়লাম যে হেগেল এভাবে বলতেছেন যে মানে ইউরোপিয়ান সমাজ ব্যবস্থা ছাড়া বাকি সমাজগুলো, ইউরোপিয়ান সিভিলাইজেশন ছাড়া বাকি সমাজগুলো, উনি এভাবে বলছেন, ইন্ডিয়ান সোসাইটি, চাইনিজ সোসাইটি অ্যান্ড ওরিয়েন্টাল সোসাইটি, ইন্ডিয়ান চাইনিজ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল। এখন আপনি আসেন, এই ওরিয়েন্টাল বলতে হেগেল কি বোঝাইছে? ইন্ডিয়ান বাদ হয়ে গেল, চাইনিজও বাদ হয়ে গেছে, আফ্রিকাও বাদ হয়ে গেছে, এখন বাকি ওরিয়েন্টাল বলতে কারা? মুসলিমরা। বাকি ওরিয়েন্টাল বলতে মুসলিমরা। তো দেখেন ওরা কিন্তু ওরিয়েন্টাল বলতে, এটা যদিও তারা ওরিয়েন্টালিজমের নামে পুরা প্রাচ্যবাদ, কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু মুসলিম, স্পেসিফিক্যালি তারা কিন্তু অ্যান্টি মুসলিম একটা প্রোপাগান্ডা, এটা অ্যান্টি মুসলিম একটা সেন্টিমেন্ট তৈরি করা ওয়ার্ল্ড ওয়াইড এই ওরিয়েন্টালিজমের মাধ্যমে। এবং আপনারা দেখবেন যে প্রাচ্যবাদী যারা স্কলার, ওরিয়েন্টালিস্ট স্কলার, তাদের অধিকাংশ কাজ হ্যাঁ ইসলাম নিয়ে, ইসলাম, মুসলিম এদেরকে নিয়েই কিন্তু যারা কাজ করে তাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট হিসেবে বিশেষভাবে চিনি, ঠিক
ঠিক আছে। স্পেসিফিক্যালি ইন্ডিয়ার হিন্দুদেরকে নিয়ে যারা কাজ করে, এদেরকে আমরা ইন্ডোলজিস্ট বলে। ইন্ডোলজিস্ট। চীন নিয়ে যারা কাজ করে তাদেরকে সাইনোলজিস্ট, SINO, সাইনোলজিস্ট বলে। আফ্রিকান স্টাডিজ নামে আলাদা স্টাডিজ হয়েছে। তাহলে হোয়াট ইজ ওরিয়েন্টাল স্টাডিজ? ইয়েস, ইট ইসলামী স্টাডিজ। ইসলাম নিয়ে তারা স্টাডি করে, হ্যাঁ, ওয়েস্টার্ন স্কলার, ওদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হচ্ছে। তো যাই হোক, মোট কথা আমি এখানে বলতে চাচ্ছি যে আসলে প্রাচ্য পাশ্চাত্যবাদ আলোচনার প্রয়োজন আছে, এটাকে আলোচনা করতে হবে এবং এটাকে খুব লার্জ স্কেল আলোচনা করতে হবে। আমরা যেরকম নন একাডেমিক আলোচনা করতেছি, আমরা তো এ বিষয়ে একাডেমিক না। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার আজকে লাইভটা যারা দেখছেন, এদের মধ্যে অনেকেই মানে এই বিষয়গুলো পরবর্তীতে আপনারা পড়বেন। এই যেমন ধরেন এদিকে আপনারা ক্যারিয়ার করবেন, হয়তো অনেকে আছেন দর্শনে বা আন্তর্জাতিক সম্পর্কে বা এরকম, যেখানে এই বিষয়ে রিসার্চের সুযোগ আছে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা সামনে এগুলোতে পড়বেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে পাশ্চাত্যবাদকে একটা আলাদা ডিসিপ্লিন হিসেবে সারা বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করা, হ্যাঁ, এটা করা যায় কিনা, এটা করা যায় কিনা। অলরেডি পাশ্চাত্যবাদ নিয়ে কিন্তু কিছু কাজ হচ্ছে আমার জানা মতে। পাশ্চাত্যবাদ নিয়ে মিডল ইস্টের বিভিন্ন দেশে স্কলাররা কাজ করছেন। মালয়েশিয়ান একজন স্কলারের নাম দেখলাম সেদিন। তারপর হচ্ছে বিশেষ করে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, এই এলাকার কিছু স্কলার আছেন, ওনারা কাজ করছেন। এবং শিয়াদের কাজ আছে, যারা শিয়া মতাবলম্বী তাদের কিছু কাজ আছে। এবং একটা ম্যাগাজিনও আছে যতদূর আমি জানি, যে ইস্তেগরাব বা পাশ্চাত্যবাদ। ইস্তেশরাক মানে হচ্ছে প্রাচ্যবাদ, আর ইস্তেগরাব মানে হচ্ছে পাশ্চাত্যবাদ। তো এটা নিয়ে এরকম একটা আমাদের ম্যাগাজিনও আছে, এখান থেকে আমরা উপকৃত হতে পারি। উপকৃত হইতে তো দোষ নাই। তো এগুলো, এবং খুব সম্ভবত ইনশাআল্লাহ তাআলা আমরা যারা বাংলা ভাষাভাষী, আমাদের জন্য পাশ্চাত্যবাদ নিয়ে কাজ আসছে। পাশ্চাত্যবাদ নিয়ে এই কাজগুলো থেকে অনুবাদ আসছে বা মৌলিক কিছু কাজ আসতে পারে, হ্যাঁ, মৌলিক কিছু কাজ আসতে পারে। আচ্ছা, আরেকটা হলো আমরা বিশেষ করে আমি তো কেউ না, আমি কিছুই না, কিন্তু মানে আমি আসলে পাশ্চাত্যবাদ বলতে কি বোঝাতে চাই বা কি করতে চাই। যেমন আমি আমার জীবনের একটা মিশন হিসেবে নিয়েছি যে আমি ইউরোপকে স্টাডি করব, ইউরোপকে বোঝার চেষ্টা করব এবং সেটা আমি লিখব। এটাই হচ্ছে আমার কাজ। দেখেন, মানুষ এখন অনেক এডুকেটেড, হ্যাঁ, অনেকেই অনেক এডুকেটেড। আপনি যদি শুধু এইটুকু বোঝা দিতে পারেন যে তুমি যেটাকে স্ট্যাটাস কো মনে করছো, তুমি যেটাকে মনে করছো যে কথার কথা, আমি হয়ে মায়ের পেট থেকে পরে আমি দেখতেছি যে একটা কাগজের টাকা দিয়ে দোকানে গেলে পরে ওখান থেকে একটা দেয়, একটা ম্যাঙ্গো জুস আমাকে দিচ্ছে কাগজের টাকা দিয়ে। তো এই যে কাগজের টাকা, আমি মনে করতেছি যে এটাই মনে হয় স্বাভাবিক, এটাই মনে হয় শ্রেষ্ঠ, যে কাগজের টাকা দিলে কিছু একটা আসে। কিন্তু না, এটা ছাড়াও যে দুনিয়াতে আরও অনেক সিস্টেম ছিল এবং সেই সিস্টেমটা যে আরও অনেক জনবান্ধব ছিল, আরও অনেক সুন্দর ছিল, সেখানে মূল্যস্ফীতি ছিল না, সেখানে অন্যান্য প্রবলেম, মানে যেই অর্থনৈতিক যে প্রবলেমগুলো অ্যারেজ করে সেগুলো ছিল না, অনেক সুন্দর একটা সিস্টেম ছিল, এটা কিন্তু আমরা জানি না। তো আমরা প্রশ্ন করব না, দিস ইজ নট দ্য বেস্ট সিস্টেম, এটা বেস্ট সিস্টেম না, এই প্রশ্ন করা শিখতে হবে আমাকে। হ্যাঁ, বর্তমানে আমি যেটাকে ইউনিভার্সাল হিসেবে জানি, যেটাকে আমি সত্য হিসেবে, ধ্রুব হিসেবে জানছি, আমরা দেখছি যে প্রতি 5 বছরের জন্য একজন রাজা হয়, তাই না? আমার ছোটবেলায় এটা বলতো যে অমুক রাজা হয়েছে, অমুক রাজা হয়েছে, যে প্রধানমন্ত্রী হতো না, আমাদের নানি দাদির এভাবে বলতো রাজা হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখছি যে 5 বছরের জন্য একজন রাজা হয়, পরের 5 বছরে সে বদলে গিয়ে নতুন আরেকজন রাজা হয়, এভাবে চলছে। তো এটাই কি সিস্টেম? এটাই কি বেস্ট সিস্টেম? বা এটাই কি চলে আসছে অনাদিকাল ধরে এরকম চলে আসছে? না, তা তো না, বরং একটা সময় ভিন্নভাবে হতো, ভিন্নভাবে এই বিষয়গুলো ঘটতো, ঠিক না? তো এটা কিভাবে বেস্ট? এটা তো বেস্ট না। এটা তো মানে জীবনকে সুন্দর করতে পারছে না আমাদের, সুন্দর করতে পারছে না। ওয়েস্টের ফর্মুলা, ওয়েস্ট যেটা করেছে তাদের জন্য ভালো হয়েছে, কথার কথা ধরে নিচ্ছে আমি। তাই বলে সেই একই ফর্মুলা কি আমার দেশে বা ইস্টার্ন সোসাইটির জন্য তাই? পশ্চিমের প্রাচ্যের সোসাইটিগুলো কি একই ফর্মুলাতে চলবে? না, এটা প্রশ্ন করতে হবে আমাদেরকে। তো এই প্রশ্নগুলো আমাদেরকে শিখতে হবে যে আসলে কোথায় কোথায় আমাদেরকে প্রশ্ন করতে হবে। তো যাই হোক, আর হচ্ছে আরেকটা জিনিস হলো, সন্দীপন প্রকাশনী, ওনারা পাশ্চাত্যবাদ নামে একটা বই আনছেন। আমাদের পাশ্চাত্যবাদ গ্রুপে অনেক সুন্দর সুন্দর লেখা এসেছে। তো সেইগুলো যদিও একাডেমিক মানে উত্তীর্ণ না, কথার কথা আমি বলি যে সবগুলো হয়তো একাডেমিক মানে উত্তীর্ণ না, কারণ আমরা এখানে যারা লিখি, আমরা আসলে কি লিখি? আমরা আসলে এটা লিখি যে পশ্চিমের দর্শনটা কি, পশ্চিম আমাদেরকে কিভাবে দেখে, তাদের এই দেখাটাকে আমরা ক্রিটিক করি, যে তোমরা আমাদেরকে যেভাবে দেখো এটা ঠিক না। এই বিষয়টা আমরা আমাদের গ্রুপে আলোচনা করি। 2 নম্বর যেটা আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে পশ্চিম যে দর্শন নিয়েছে নিজের জন্য, সেই দর্শন প্রয়োগ করার ফলে ওয়েস্টার্ন সোসাইটিতে কি কি প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে আমাদের আরেকটা আলোচনার বিষয়।
হ্যাঁ, এটা আমি আমার অনেক বইতে করি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। আমি মানসাঙ্ক বইতে একই কাজ করেছি, কাঠগড়া বইতে একই কাজ করেছি, এবং আরও সামনে যে বইগুলো আসবে আমার এটাই লক্ষ্য যে আমি পশ্চিম তারা যেই দর্শনগুলো তারা নারীবাদ অ্যাপ্লাই করেছে, তারা সমকামী যে ট্রান্সজেন্ডার আন্দোলন তারা অ্যাপ্লাই করেছে, তারা জেন্ডার থিওরি নিজেদের মধ্যে নিয়ে এসেছে, অ্যাপ্লাই করেছে, থিওরি অফ এভলিউশন তারা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করেছে, হ্যাঁ, বিভিন্ন প্রত্যেকটা সাবজেক্টে থিওরি অফ এভলিউশন অ্যাপ্লাই করেছে, তাই না? তারা এটাকে তারা নাম দিয়েছে আধুনিক, আধুনিক সমাজবিজ্ঞান, আধুনিক নৃতত্ত্ব। থিওরি অফ এভলিউশন অ্যাপ্লাই করার আগে সেটা ছিল প্রাচীন জিনিস, ওটা অ্যাপ্লাই করার পরে সেটা হয়ে গেছে আধুনিক। তাদের কথা হচ্ছে এটা। তো এই যে মানে তারা যে প্রত্যেকটা জায়গায় তাদের দর্শন, বিভিন্ন দর্শনকে তারা অ্যাপ্লাই করেছে, এবং এই অ্যাপ্লাই করার ফলে তাদের সোসাইটিতে কি কি প্রবলেম তৈরি হয়েছে। হ্যাঁ, তাদের 42% ম্যারেজ, তারা এটা স্পন্টেনিয়াসলি একা একাই প্রথম সন্তান জন্মের পর একা একাই সেটা ডিভোর্স হয়ে যায়, তাই না? তাদের ব্রিটেনে 3.5 লক্ষ শিশু সিঙ্গেল প্যারেন্টস, হ্যাঁ, মানে হয় বাবার সাথে থাকে অথবা মায়ের সাথে থাকে বা সৎ বাবার সাথে থাকে। এই যে দেখেন, তাদের সমাজ কিন্তু শেষ হয়ে গেছে, তাদের সমাজ বলতে কিন্তু কিচ্ছু নাই, শেষ। হ্যাঁ, তা তোমরা ব্যক্তি স্বাধীনতা অ্যাপ্লাই করেছো, ব্যক্তি স্বাধীনতা অ্যাপ্লাই করার ফলে আজকে তোমাদের বৃদ্ধ মানুষগুলো তারা এখন বৃদ্ধাশ্রমে গিয়ে সময় কাটাচ্ছে, তাদেরকে দেখার কেউ নাই, তাদেরকে রাষ্ট্র দেখতেছে বৃদ্ধাশ্রমে গিয়ে। এর ফলে তোমরা কি হারাইলা? এর ফলে তোমরা যেটা হারাইলা সেটা হচ্ছে যে আমরা দুটো রিসার্চ কিন্তু খুব রিসেন্টলি দেখেছি। একটা হচ্ছে মানে শিশুদের সাথে, নাতিদের সাথে যখন দাদা দাদি সময় কাটায়, এর ফলে নাতিদেরও তাদের ডেভেলপমেন্ট সুন্দর হয়, আর বুড়া বুড়িরও শরীর ভালো থাকে, তাই না? আমরা কয়েকদিন আগে দুটো রিসার্চ আমরা দেখেছি। তাহলে তোমরা এই জিনিসটা থেকে মাহরুম হয়েছো, বঞ্চিত হয়ে গেছো, যেটা আমরা আমরা যারা প্রাচ্য মানে কি বলা যায় পূর্ব দিকের দেশগুলো যারা সোসাইটি, আমরা এটা এখনো মেনটেন করি, আমরা এখনো দাদা দাদি নানা নানিকে নিজের পরিবারের সাথে রাখি, ঠিক না? এর ফলে আমাদের সন্তান উপকৃত হয়, বুড়া বুড়িও উপকৃত হয়, কিন্তু তোমরা এটা থেকে শেষ হয়ে গেছো, তোমাদের এটা নেই। তার মানে তাদের যে প্রত্যেকটা আইডিওলজি, হ্যাঁ, তাদের ভোগবাদী আইডিওলজি, সে ভোগ করবে। এর ফলে তারা কি কি হারাইলো, তাদের সমাজের আজকে কি অবস্থা এই ভোগবাদী মেন্টালিটির কারণে, এই বিষয়গুলো আমরা স্টাডি করতেছি এই আমাদের পাশ্চাত্যবাদ গ্রুপে, এবং এই গ্রুপের লেখাগুলো আমরা দিয়ে একটা বই আসছে সন্দীপন প্রকাশনী, পাশ্চাত্যবাদ নামেই বইটা থাকবে ইনশাল্লাহ। তো এই বইটা এটা একটা ভালো কাজ হবে ইনশাল্লাহ, তাহলে সবাই অনেক কিছু একসাথে পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আরেকটা যে কথাটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এটা একটা গেল। আমার এখন কথা হচ্ছে যে আমাদের কি কাজ, আমরা যারা দায়ী, ঠিক আছে না, প্রত্যেকে দায়ী, যারা আজকে লাইভ শুনছেন আপনারা প্রত্যেকে দায়ী, হ্যাঁ, প্রত্যেকে দায়ী। আপনার ফ্যামিলিতে দায়ী, আপনাদের মানে যেই ক্লাসমেট সারাউন্ডিংস, হ্যাঁ, নিজের ক্লাসমেট যারা আছে তাদের মাঝখানে আপনি দায়ী, আপনার কাজিনদের মাঝখানে আপনি দায়ী, ঠিক আছে না? আপনাকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মুসলিমের একটা মিশনারি লাইফ আছে, একটা মিশনারি লাইফ, আমরা দায়ী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছেন সারা দুনিয়ার জন্য নবী, বিশ্ব নবী। আমরাও দায়ী, আমাদের উপর একই কাজ, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, সো আমাদেরকে এই দাওয়াতের কাজটা করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকের এখন কি কাজ? আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে, এই কথাটা আমি সবখানে বলার চেষ্টা করি। সেদিন আনফর্চুনেটলি বুয়েটে আনফর্চুনেটলি না, ফর্চুনেটলি, মানে আমি আসলে মাস্কটা খুলে ফেলার কারণে ভাইয়েরা আমাকে একটু চিনে ফেলছে, তো যার কারণে তারা আমাকে একটু নিয়ে গেল হলে, সেখানে ভাইদের সাথে কথাবার্তা বললাম, বুয়েটের ছেলেগুলোর সাথে। তো ওনাদেরকে আমি এক কথা বলি, যে কোনো জায়গায় ছাত্রদেরকে পেলে আমি এই কথাটা বলি, সেটা হচ্ছে দেখেন, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে কিয়ামতের আগে শেষ জামানায় ইমানের তাবু এবং কুফরের তাবু আলাদা হয়ে যাবে। ইমানের টেন্ট, কুফরের টেন্ট আলাদা হয়ে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইমানের তাবুতে থাকবে তাদের মধ্যে বিন্দু পরিমাণ কুফর থাকবে না, আর যারা কুফরের তাবুতে থাকবে তাদের মধ্যে বিন্দু পরিমাণে ইমান থাকবে না। কথাটা খেয়াল করার আছে। মানে শেষ যুগে মানুষ এই দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, যাবেই যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতএব এটা হবেই হবে। মানে দুই তাবুর মাঝখানে নিউট্রাল কোনো মানুষ থাকবে না। মাঝখানের যে নিউট্রাল পপুলেশন, তারা এক ভাগ এদিকে চলে আসবে, আরেক ভাগ ওদিকে চলে যাবে। এই জন্য আপনি খেয়াল করলে দেখবেন যে মানুষ যেভাবে দিনের পথে আসছে অনেক বেশি, আবার একইভাবে নাস্তিকতার পথেও যাচ্ছে অনেক বেশি।
আপনাদের ক্যাম্পাসে যদি একটু তাকান খেয়াল করবেন। একজন ভাই এসে বলছিলেন একদিন যে ভাই খুব কষ্ট লাগে, অনেক মানুষ অনেক নাস্তিকদের লাইফ টাইফ দেখে, দেখে ওরা নাস্তিক হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা উল্টাপাল্টা প্রশ্ন টশ্ন করে, অনেক মানুষ কাছের খালাতো ভাই, হ্যাঁ, অনেক বোজম ফ্রেন্ড ছিল এক সময়, এখন উল্টাপাল্টা প্রশ্ন করে। তো বললাম যে দেখেন ভাই, কষ্ট পেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আমি আপনি ঠেকাতে পারবো না, ঠেকাতে পারবো? আল্লাহ রসুলের হাদিস ঠেকাতে পারবো না। হ্যাঁ, আল্লাহ রসুল যেটা বলছেন ওটা তো হবেই। আচ্ছা, আমার চার্জ শেষ হয়ে গেলে একটা বিপদে পড়ে যাবো। ওকে, হ্যাঁ, আল্লাহ রসুল যেটা বলছেন ওটা তো ডেফিনেটলি হবে, তাই না? তো যার কারণে আপনি কষ্ট পেন না, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ আমার এই বন্ধু বান্ধব এগুলির আপনি হেদায়েত দিয়ে দেন, কিন্তু আপনি ইয়ে করেন না। এই বাম হাতে পানি খেলাম কই, ডান হাত। ডান হাত কি বাম হাত মনে হচ্ছে? এক ভাই বলতেছে বাম হাতে পানি খাওয়ায়, ডান হাত এটা আমার। হ্যাঁ, মনে হচ্ছে বাম হাত। হাই রে ভাই মানুষ। আচ্ছা, হাই রে মানুষ। আচ্ছা, ঠিক আছে। তো আহ, এটা হচ্ছে বাম হাত। হ্যাঁ, সামনাসামনি ক্যামেরায় মানুষের এরকম করতে হয় না ভাই, বুঝছেন? কবে আপনারা ঠিক হবেন আল্লাহ মালিক জানে। আচ্ছা, তো কি বলতেছিলাম? ও, ভাইরা বলতে অনেক সময় বলেন, ভাইরা বলেন যে মানে নাস্তিকরা বাড়তেছে অনেক, নাস্তিকরা অনেক কিছু অনেক প্রশ্ন করে, নাস্তিকদের লাইভ কত মানুষ লাইভ দেখে, কত নাস্তিকদের কত ভিউ হয়, ওদের ওদের লাইভে অনেক ভিউ হয়, আমাদের লাইভে দেখেন 68, মাত্র 68 জন, আর ওদের লাইভে হাজার 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 ভিউ হয়। তো আহ, ওনাকে পরে বুঝালাম যে দেখেন আসলে এটা রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে গেছেন, আমাদের রসুল সাল্লাহ সাল্লাম এটা বলে গেছেন যে শেষ জামানায় এরকম ইমানের তাবুতে কিছু মানুষ চলে যাবে, কুফরের ইমানের তাবুতে আসবে, কুফরের তাবুতে চলে যাবে। তার মানে মানুষ যে পরিমাণ মানুষ হেদায়েত পাবে, আবার অনেক মানুষ ওইদিকেও চলে যাবে, ঠিক না? তো এটা একটা এটা নিয়ে আপনারা কষ্ট পেন না। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, আমাদের কাজ হলো যে আমরা মানে দেখেন এই যে বিশাল সংখ্যক মানুষ, দেখেন আমরা অল্প কিছু মানুষ ইসলাম পালন করি বা নামাজ পড়ি বা ইসলামকে একটা ওয়ার্ল্ড ভিউ হিসেবে আমরা বুঝতে চেষ্টা করতেছি। আবার ওইদিকে অনেক মানুষ দেখবেন কমিউনিস্ট আছে, নাস্তিক আছে, মানে অনেক হাই আল্ট্রা সেকুলার আছে, তাই না? কাট সেকুলার যাদেরকে বলে আছে। মাঝখানে একটা বিরাট সংখ্যক মানুষ আপনি দেখবেন যাদের মানে আখেরাত সম্পর্কে কোনো চিন্তা নাই, মানে উদাসীন উদাসীন বা গাফেল, গাফেল যেটাকে বলা হয়, একটা বিরাট, এটা কিন্তু বেশি। হ্যাঁ, হয়তো 10% মানুষ আমরা ইসলাম পালন করি, কথার কথা, বা 10% মানুষ বামপন্থী হয়ে গেছে বা নাস্তিক হয়ে গেছে। মাঝখানে 80% মানুষ আপনি দেখবেন যাদের এগুলো চিন্তা নেই, তাদের চিন্তা হচ্ছে পেট নিয়ে, ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ, তারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, পেট নিয়ে চিন্তা করে। ডান হাত, ডান হাত। হুম, মনে হচ্ছে বাম হাত, আসলে ডান হাত। আচ্ছা, তো এই যে 80% মানুষ মাঝখানে একটা উদাসীন অবস্থায় আছে, এনাদেরকে আমরা কি করব? এনাদেরকে আমি আমার তাবুর দিকে আনার চেষ্টা করব, আমার তাবুর দিকে আনার চেষ্টা করব। কিছু মানুষ এর মধ্যেও ওই তাবুতে চলে যাবে, সেটা আমার কিছু করার নাই, আমার হাতে নাই। কিন্তু আমি চেষ্টা করব এই যে বিপুল সংখ্যক মানুষ মাঝখানে আছে, এদের মধ্যে চিন্তার মেরুকরণ কি করা? চিন্তার চিন্তার মেরুকরণ। মেরু মানে বুঝতেছেন তো, দুই পাশে, হয় তুমি এই পাশে আসবা, ওই পাশে চলে যাবা, তোমার আমি মাঝখানে থাকতে দিব না, মাঝখানে আমি থাকতে দিব না, তুমি আল্লাহ রসুলের দিকে আসো। আমাদের কাজ থাকবে এদের উপরে দাওয়াতের কাজ করে এদেরকে বোঝানো, এদেরকে ইসলাম যে একটা ওয়ার্ল্ড ভিউ, হ্যাঁ, এটা তাদেরকে বোঝানো। এবং পশ্চিম আমাদেরকে যেই পথে পশ্চিম আমাদেরকে ডাকে, সেই পথটা যে ধ্বংসের পথ, বরবাদির পথ। হ্যাঁ, রসুল সাল্লাহ আসলামের সুন্নাত ছাড়া বাকি সমস্ত রাস্তা যে ধ্বংসের রাস্তা। এই যে যে তারা নারীবাদের দিকে আমাদেরকে ডাকছে, তারা সমকামী, হ্যাঁ, অধিকারের দিকে আমাদেরকে ডাকছে, তারা লিবারালিজমের দিকে আমাদেরকে ডাকছে, তারা নাস্তিকতার দিকে ডাকছে, বিজ্ঞানবাদের দিকে আমাদেরকে ডাকছে। এই সমস্ত রাস্তায় শুধু ধ্বংস ধ্বংস ধ্বংস। শুধু আল্লাহ রসুলের যে সুন্নত তারিকা আছে, সুন্নত পদ্ধতি আছে, সেটার মধ্যে ইসলামী শরিয়া, এটার মধ্যে হচ্ছে সফলতা। এই বিষয়টাই আমরা এই মাঝখানের যে নিউট্রাল মানুষগুলো আছে, 80% নিউট্রাল মানুষ, এদেরকে আমরা বুঝাবো। তোমাকে বুঝতে হবেই। তুমি কতবার শুনবা না আমার কথা? প্রত্যেকবার আমি তোমার কাছে যাবো, তোমাকে আমি হাতে ধরে পায়ে ধরে, তোমাকে আমি চা খাওয়াই, কফি খাওয়াই, হ্যাঁ, তোমাদেরকে আমি নলপাতে করে, হ্যাঁ, তোমাদেরকে এটা আমি বুঝাবো। আমাদের কাজ হচ্ছে মানুষকে বোঝানো। হ্যাঁ, তাদেরকে দরকার হলে বই দেওয়া, তাদেরকে দরকার হলে লেকচার দেওয়া, তাদেরকে, হ্যাঁ, লেকচারের লিঙ্ক দেওয়া, তাদের মধ্যে জানার আগ্রহ তৈরি করা, তাদের মধ্যে প্রশ্ন জাগানো।
প্রশ্ন জাগায় তোলা যে তুমি যেটাকে ভালো মনে করতেছো এটা তো ইউরোপ তোমাকে দেখাই দিয়ে গেছে, তোমার চোখে যে চশমা, এই চশমাটা ইউরোপ পরিয়ে দিয়ে গেছে তোমাকে, যার কারণে তোমার আজকে এরকম মনে হয়। কিন্তু আসলে ইউরোপের চশমাটা খোলো, ইউরোপের চশমা খুলে একটু দেখো আজকে এই চশমা পরে ইউরোপের কি অবস্থা, ইউরোপের পরিবারের কি অবস্থা, ইউরোপের শিশুগুলার কি অবস্থা, ইউরোপের সমাজের কি অবস্থা, ইউরোপের পরিবেশের কি অবস্থা। আজকে এগুলো চোখ চোখ থেকে এই চশমাটা নামাই একটু দেখো, দেখে বুঝে ফেলবা যে আসলে আমরাও যদি ইউরোপের মতো চলি তাহলে আমাদেরও একই পরিণতি বরণ করতে হবে। ঠিক আছে না? তো এই বিষয়গুলো আমরা আমাদের কাজ হবে এইটা, দাওয়াতের কাজ করা। ঠিক আছে, দাওয়াত দিয়ে তাদেরকে বোঝানো। আলহামদুলিল্লাহ একটা সময় বাংলাতে এত ম্যাটেরিয়াল ছিল না হয়তো, বা ম্যাটেরিয়াল থাকলেও সেগুলো এত বেশি মানে প্রচারিত হয় নাই। এখন আলহামদুলিল্লাহ আমাদের হাতে অনেক অনেক ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, আমি অনেক সালাফদের বইপত্র আছে, অনেক বর্তমান যারা ওয়েস্টার্ন দায়ী যারা আছেন তাদের বইপত্র আমাদের কাছে আছে, অনেক ভাই তৈরি হয়েছেন যারা এগুলো নিয়ে লেখালেখি করছেন, বা আর্টিকেল থেকে রিসার্চ পেপার থেকে আপনাদের জন্য একাডেমিক যে বিষয়গুলো সেগুলো তুলে আনছেন আপনাদের সামনে। এই বিষয়গুলোকে আমরা কাজে লাগাবো, এই বিষয়গুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা দাওয়া করব। কাউকে আমরা নিউট্রাল থাকতে দিব না, উদাসীন থাকতে দিব না, তার চিন্তার মধ্যে একটা মেরু ঘটাইতে হবে। তাকে আমার শিবিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিবিরে তাকে আমি ডেকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যে যেখানে পড়াশোনা করছেন, যে ক্যাম্পাসে আছেন সেখানে আপনারা দাওয়া দিবেন, ভাইয়েদের মধ্যে দাওয়া দিবেন। শুধুমাত্র অনলাইন না, অনলাইন হচ্ছে একটা জায়গা যেখানে আমরা অনেক কিছু একসাথে পাই, কিন্তু আমাদের আসল জীবন হচ্ছে অফলাইন জীবন। এটা হচ্ছে আমাদের আসল জীবন। সো অফলাইন দাওয়াকে কিন্তু আমাদের কি করতে হবে, খুব সিরিয়াসলি নিতে হবে। অফলাইন দাওয়াকে খুবই সিরিয়াসলি নিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে ইউরোপের মানে ইউরোপকে স্টাডি করা। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা শুধু জেনারেল শিক্ষিতদের না, ওলামায়ে কেরামের জন্য এটা ইম্পর্টেন্ট, ইউরোপকে স্টাডি করা। হ্যাঁ, আমাদের আলেমরা একটা সময় আপনারা জানেন যে তারা ইংরেজি শিক্ষাকে হারাম ফতোয়া দিয়েছিলেন, ঠিক না? অত্যন্ত যুগোপযোগী একটা সিদ্ধান্ত ছিল সেটা। কারণ ইংরেজি শিক্ষা বলতে মানে মুসলমানদের এক অংশ মনে করছিল যে আমরা আধুনিক হব, আমরা ইউরোপের মতো হব। ঠিক আছে, ভালো কথা। কিন্তু ওলামায়ে কেরাম ওনারা এটা বুঝতে পেরেছিলেন যে আসলে এর মধ্যে ফাঁকিটা কোথায়। এর মধ্যে ফাঁকি হচ্ছে যে ইংরেজি শিক্ষার নামে তারা পাশ্চাত্য দর্শন, পাশ্চাত্যের যে সমস্ত ইউরোপের যে সমস্ত চিন্তাধারা দর্শনগুলো, হ্যাঁ, তাদের লিবারালিজম, ক্লাসিক্যাল লিবারালিজম আমাদের মধ্যে ঢুকাই দিবে। তারা তাদের যে বস্তুবাদ আমাদের মধ্যে ঢুকাই দিবে, বিবর্তনবাদ আমাদের মধ্যে ঢুকাই দিবে, বিজ্ঞানবাদ আমাদের মধ্যে ঢুকাই দিবে। এই বিষয়গুলো আমাদের আলেমরা বুঝতে পেরেছিলেন, এই জন্য তারা ওই সময় এই ফতোয়া দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এটা আর মানে কি বলা যায়, অধিকাংশ মুসলমান তারা এটা মানে নাই, বা পরবর্তীতে আলিগড় আন্দোলন হ্যান ত্যান বিভিন্নভাবে, বিশেষ করে স্যার সৈয়দ আহমদ খান নামে একজন ভদ্রলোক ছিলেন, উনি খুব বেশি এই বিষয়গুলোকে প্রমোট করেছেন, যার কারণে পরবর্তীতে এটা মুসলিমদের মধ্যে জনপ্রিয় হয়ে গেছে। চাকরির জন্য হোক বা অন্যান্য কারণে তারা এটাকে গ্রহণ করে নিয়েছে। তো যাই হোক, মোট কথা এটা যে আমরা ইউরোপকে স্টাডি করতে হবে, এবং ওলামায়ে কেরাম এই জন্য ইউরোপকে স্টাডি করতে হবে কারণ আমরা যারা জেনারেল শিক্ষিত, আমাদেরকে বুঝতে হলে ইউরোপকে বুঝতে হবে। আমরা কোন ভাষায় কথা বলি, হ্যাঁ, ভাষা মানে কিন্তু ইংরেজি বাংলা না, মানে হচ্ছে কি বলা যায় এটাকে, এক্সপ্রেশন। আমরা কিভাবে নিজেদেরকে এক্সপ্রেস করি, কিভাবে আমরা দুনিয়াকে দেখি, এটা বুঝতে হলে ইউরোপকে বুঝতে হবে। যখন ইউরোপকে বোঝা যাবে তখন হচ্ছে বোঝা যাবে আমাদের মধ্যে রোগটা কোত্থেকে, রোগটা আসলে কি। হ্যাঁ, কেন আলেমদের কথা আমরা বুঝতে পারতেছি না, কেন আলেমদের কথা আমরা গ্রহণ করতেছি না, আমাদের মধ্যে সমস্যাটা কোথায়? আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমাদের ভিতরে ইউরোপ বসে আছে। এই ইউরোপটাকে আগে খণ্ডন করতে হবে। এর মধ্যে থেকে বুঝাইতে হবে যে দেখো, তুমি যেভাবে দুনিয়া দেখো এটা আসলে ভুল। এটা ইউরোপকেই বাঁচাতে পারে নাই, তোমাকে কিভাবে বাঁচাবে? এই যে মানে দুনিয়া দেখার যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, ইউরোপীয় দর্শন, এই দর্শন তো ইউরোপকেই বাঁচাতে পারে নাই, আমাদেরকে কিভাবে বাঁচাবে? এটা নিয়ে অনেক কথা আছে। যেমন ধরেন এনলাইটেনমেন্টের সময় যে দর্শনের জন্ম, এই দর্শন নিয়ে তো সেই এনলাইটেনমেন্ট থেকেই কথা হচ্ছে, এটাকে বলা হয় কাউন্টার এনলাইটেনমেন্ট। ঠিক আছে, তারপর মডার্নিজম নিয়ে কথা হচ্ছে, এখন পোস্ট মডার্নিজম শিরোনামে ক্রিটিক হচ্ছে, সমালোচনা হচ্ছে। এই সমালোচনাগুলো থেকে আমাদের উপকৃত হতে হবে, হয়ে আমরা ইউরোপকে টার্গেট করে আমরা দাওয়াতের মেহনত চালাবো। মানে ইউরোপের যে মুখোশ, এটা আমরা খুলে দিতে হবে আমাদের। হ্যাঁ, সবার সামনে এটা খুলে দিতে হবে। খুলে দিলে পরে প্রত্যেকটা মানুষ তার নিজের পরিচয় খুঁজে পাবে, যে আমাদের মানে পরিচয়, আমাদের যে আত্মপরিচয়, আমরা যে মুসলিম সভ্যতা, যে আমাদের সভ্যতা, হ্যাঁ, এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হবে। এই জন্য আমাদের যারা জেনারেল শিক্ষিত, আমাদের উচিত প্রত্যেকের যে আমরা ইউরোপকে স্টাডি করব, ইউরোপের দর্শন, ইউরোপের ইতিহাস, হ্যাঁ, কিভাবে পরিবর্তন হলো, ইউরোপের চিন্তাধারা, ইউরোপ কিভাবে আমাদেরকে শাসন করতে চেয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো, বিশেষ করে শাসন করতে এসে ইউরোপ আমাদের সাথে কেমন আচরণ করেছে,
কেমন আচরণ করেছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সামনে হয়তো আরও লেখা আসবে, আপনারাও নিজেরাও পড়বেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করতে চাই, এইটা আমি আমার বোনকে উদ্বুদ্ধ করি। সেটা হচ্ছে মানে সে সায়েন্সে পড়তো, তো আমি ওকে ইন্টারে এসে আমি তাকে আর্টস পড়ার জন্য খুব উদ্বুদ্ধ করতেছি। হ্যাঁ, মানে এটা হচ্ছে আগে পড়তো গার্লস স্কুল শুধু মেয়েদের জন্য, আবার এখন যেটা শুধু গার্লস কলেজ একটা আছে আমাদের এদিকে বাসার পাশে। তো ওকে আমি বলতেছি যে তুমি আর্টস পড়ো, তো সায়েন্সের মেয়ে আর্টস পড়বে, এটা কেমন কথা হলো? তখন আমি ওকে বুঝালাম যে আপনাদেরকে সে একই কথা আমি বলবো, সেটা হচ্ছে সায়েন্স হচ্ছে ন্যাচারাল সায়েন্স, স্টাডিং নেচার, ঠিক আছে না? মানে প্রকৃতি, বস্তু, হ্যাঁ, বস্তু প্রকৃতি, তারপর হচ্ছে মানে এগুলোকে আরও আরও উন্নত করা, কিভাবে মানুষের জন্য জীবনকে কমফোর্টেবল করা, এটা হচ্ছে সায়েন্স। আর আর্টস হচ্ছে হিউম্যানিটিস বা হিউম্যান সায়েন্স, মানুষকে পড়া। আপনি মানুষকে পড়তেছেন, আপনি মানুষের অর্থনীতি, মানুষের সমাজ, মানুষের রাষ্ট্র, মানুষের ব্যক্তিত্ব, মানুষের মনোজগৎ, মনোবিজ্ঞান, হ্যাঁ, এগুলো আপনি পড়ছেন। তখন আপনি মানুষকে বুঝতে পারবেন, এখন দুনিয়া কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোথায় মানে কোন দিকে যাচ্ছে, এটা বুঝতে পারবে তারা যারা যারা আর্টস পড়ে, হিউম্যান সায়েন্স পড়ে, ঠিক আছে না? এই জন্য দেখবেন যে আসিফ আদনান ভাইয়ের কথাগুলো অনেক সুন্দর, অনেক অ্যানালাইসিসগুলো খুব সুন্দর, ঠিক না? এর পিছনে কারণ হচ্ছে উনি হিউম্যান সায়েন্সের মানুষ। হ্যাঁ, উনি মানুষকে বোঝে, মানুষের সমাজ, মানুষের রাষ্ট্র, মানুষের ব্যক্তিত্ব, মানুষের মনোজগৎ, এগুলো সম্পর্কে উনি আমার চেয়ে, আমি তো ডাক্তার, আমার চেয়ে অনেক ভালো বুঝি। আমি তো শরীর সম্পর্কে ভালো বুঝি, বা ওষুধ সম্পর্কে, শরীর সম্পর্কেও না, ওষুধ সম্পর্কে ভালো বুঝি, এই অসুখ হলে ওই ওষুধ। কিন্তু ওনারা কিন্তু এরকম। তারপর ধরেন যে মোহাম্মদ ইশরাক নামে একজন ভাই আছেন, হ্যাঁ, উনি ইন্টারন্যাশনাল রিলেশনে পড়েন, থাইল্যান্ডের একটা ভালো বিশ্ববিদ্যালয়। তো ও দেখবেন যেহেতু ওনারা হিউম্যান সায়েন্সের মানুষ, ওনারা এই বিষয়গুলো ভালো বোঝেন। এবং এটা আমার কাছে মনে হয় এটা একটা একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র যে আপনার মানে থার্ড ওয়ার্ল্ডের থার্ড ওয়ার্ল্ডের সবচেয়ে মেধাবী ছেলেগুলা, আপনারা ইয়ে করেন না, এটাকে অন্যভাবে নিয়েন না। নর্মালি দেখবেন যে যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ হয়, তাই না, 1 থেকে 5-এর মধ্যে যেগুলো থাকে, এগুলো সব সায়েন্স পড়ে, ঠিক না? সায়েন্স পড়ে। হ্যাঁ, সায়েন্স পড়াটাকে একটা এলিট একটা ব্যাপার মনে করা হয়, অভিজাত একটা ব্যাপার মনে করা হয়, ভালো ছাত্ররা সায়েন্স পড়বে। তো এরকম একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে আছে। এইটা আমার কাছে মনে হয় যে এটা একটা প্রবলেম। হ্যাঁ, যে তৃতীয় বিশ্বের শ্রেষ্ঠ ব্রেনগুলা কখনো মানুষ নিয়ে চিন্তা করবে না। তৃতীয় বিশ্বের শ্রেষ্ঠ ব্রেনগুলো চিন্তা করবে বস্তু নিয়ে, এবং এরা বিজ্ঞান করতে হলে আমাকে যাইতে হবে কোথায়? বিজ্ঞান করতে হলে আমাকে ওই ইউরোপ আমেরিকাতে যেতে হবে, মানে শ্রেষ্ঠ ব্রেনগুলো ওরা নিয়ে চলে যায় সায়েন্স পড়ায়। এটা এর মানে এই না যারা আর্টস পড়ে তারা খারাপ, আমি এটা বলতেছি না, কিন্তু খবরদার এটা অন্যভাবে নিয়েন না আপনারা। হ্যাঁ, এটা আমি বা যারা প্রত্যেকেই মানে তার নিজ নিজ দিক থেকে ইউনিক, প্রত্যেকেই মেধাবী, অমেধাবী কেউ নেই। এটা বললাম যে যারা ক্লাসে ভালো রোল করে, সাধারণত ভালো রোল করে, এরা সব সায়েন্স পড়ে। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, যে আমার কাছে এটা একটা ষড়যন্ত্র মনে হয়, যে অর্থ ব্যবস্থা নিয়ে তুমি চিন্তা করবা কেন? তুমি চিন্তা করবা হচ্ছে এই ইয়া নিয়া, কি বলে, কিভাবে আমাদের আরো ভালো প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, ভালো মডেলের গাড়ি তৈরি করতে পারি, সেটা নিয়ে তুমি চিন্তা করবা। তুমি কেন অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, হ্যাঁ, পলিটিক্যাল ফিলোসফি নিয়ে চিন্তা করবা? তুমি কেন লিগ্যাল ফিলোসফি নিয়ে তুমি কেন চিন্তা করবা? ঠিক না? এভাবে করে এটা একটা হালকা ষড়যন্ত্র আছে বলে আমার কাছে মনে হয়। দেখ, তো আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব হিউম্যানিটিস পড়ার জন্য, হ্যাঁ, হিউম্যানিটিস বা আর্টস পড়ার জন্য উদ্বুদ্ধ করব। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে আপনারা যে যে সাবজেক্টে পড়ছেন, আমার কয়েকটা পোস্ট নিয়ে একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে অনেকের মধ্যে, যে আমার কথা হচ্ছে যেহেতু পড়তে হচ্ছে ভালো করে পড়েন। আমার কথা হচ্ছে এটা, আপনি তো বাবার সাথে যুদ্ধ করতে পারতেছেন না, বাবার সাথে যুদ্ধ তো করতে পারতেছেন না, এই কথার কথা আমাদের এই তাগুতি শিক্ষা ব্যবস্থা, হ্যান ত্যান, সেকুলার শিক্ষা ব্যবস্থা, সহশিক্ষা, আপনি কি এটা ছেড়ে আসতে পারতেছেন? যদি ছেড়ে আসতে পারেন ইটস ফাইন, কিন্তু আপনি যদি ছেড়ে আসতে নাই পারেন তাহলে ভালো করে পড়াশোনা করেন। আমার পয়েন্ট ছিল এটা। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করেন যেন আপনি টিচার হতে পারেন বা একাডেমিক গবেষক হতে পারেন। হ্যাঁ, এবং আপনার গবেষণা আমরা অ্যাক্টিভিস্টরা ব্যবহার করতে পারি। কথার কথা আপনি সোশিওলজি পড়লেন, পরে আপনি এমন একটা গবেষণা করলেন যেটা পাশ্চাত্যবাদ, হ্যাঁ, সেটা পশ্চিমের কোনো একটা সমাজ দর্শনকে ভুল প্রমাণ করে দিলেন। আপনি সোশিওলজি পড়ে আপনি ওয়েস্টের কোনো একটা কিছুকে ভুল প্রমাণ করলেন, সেটা আমরা যারা ফেসবুক ইউজ করি আমরা ব্যবহার করব, আমরা সেটাকে ব্যবহার করে সেটা প্রচারণা করব, সেটা রিসার্চ পেপার আমরা ফেসবুকে ছড়াই দিব, দিয়ে আমরা এটাকে, তাহলে এটা দাওয়াতের কাজ হচ্ছে না? অবশ্যই দাওয়াতের কাজ হবে, এটা বিরাট জনমত গঠন হবে। হ্যাঁ, এভাবে জনমত গঠন করতে করতে একদিন দেখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আর আপনাদের সাথে আর কি আলোচনা করব? ও, এই যে সায়েন্স এবং আর্টসের ব্যাপারটা নিয়ে আরেকটা মতের একটা জিনিস দেখেন,
যারা এই যে ব্রিটেন বা ইউরোপ কিন্তু আমাদেরকে সায়েন্স দেয় নাই। এই জিনিসটা আপনারা কেউ খেয়াল করছেন? ইউরোপ কিন্তু আমাদেরকে সায়েন্স দেয় নাই। সায়েন্স করতে হলে আমাকে ওদের দেশে গিয়ে করতে হয়। সায়েন্স করতে হলে আমাকে ওদের দেশে গিয়ে করতে হয়। ওরা আমাদেরকে দিয়ে গেছে আর্টস বা হিউম্যানিটিস, চাপাই দিয়ে গেছে। হ্যাঁ, ওদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের উপর চাপাইতে হয়ে গেছে, ওদের অর্থ ব্যবস্থা চাপাইতে হয়ে গেছে আমাদের উপরে, ওদের আইন আমাদের উপরে চাপাইতে হয়ে গেছে। ঠিক আছে না? দেখবেন যে ওরা কিন্তু আমাদেরকে সায়েন্স চাপায় রেখে যায় নাই। সায়েন্স আমাকে করতে হয় ওদের দেশে গিয়ে। হ্যাঁ, ওদের দেশে গিয়ে সায়েন্স করব, ওরা ওইটাকে ব্যবসার মধ্যে নিবে, ব্যবসা বানায় প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্ট তৈরি করে ওটা আবার আমাদেরকে সেল করবে। ঠিক আছে? কিন্তু ওরা আমাদেরকে আর্টস বা হিউম্যান সায়েন্স আমাদের উপরে চাপায় রেখে গেছে, এবং আমাদেরকে হিউম্যান সায়েন্স মানে কি বলা যায় এটাকে, যার কারণে এই পরাধীনতা থেকে উঠতে হলে আমাদেরকে হিউম্যান সায়েন্স স্টাডি করতে হবে। এটা আমার মাথায় আসলো কিছুক্ষণ আগে, আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে? তো যার কারণে এটা একটা বিষয়। আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে অনেকে নারীবাদীরা সমালোচনা করে, পাশ্চাত্যের সমালোচনা করে, বামপন্থীরা করে, সবাই করে। এদের সাথে আমাদের ইসলামপন্থী আমরা যারা, আমাদের সমালোচনার মৌলিক পার্থক্যটা কোথায়? মৌলিক পার্থক্য হচ্ছে আল্লাহ। মৌলিক পার্থক্য হচ্ছে আল্লাহ। পাশ্চাত্য দর্শন সবখান থেকে আল্লাহকে বাদ দিতে চায়, সবখান থেকে আল্লাহকে বাদ দিতে চায়। এটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে জীববিজ্ঞানী রিচার্ড লেভিনটিন, মনে হয় ওনার নাম। ওনার একটা লেখায় উনি বলতেছেন যে যেহেতু গডকে আমরা সহ্যই করব না, সুতরাং আমাদের এই ব্যাখ্যা, বিজ্ঞানের এই সমস্ত ব্যাখ্যা যতই হাস্যকর হোক, হ্যাঁ, এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, বিকজ কোনোভাবেই আমরা গডকে আমরা আসতে দেবো না এখানে। ওনার একটা খুব সুন্দর কোটেশন আছে, রাফান আহমেদ এটা খুব ইউজ করে, আবার আমিও আমার বইয়ের মধ্যে একটা জায়গায় এই কোটেশনটা নিয়ে আসছি, রিচার্ড লিউন্টনের এই কোটেশনটা। তো যার কারণে ওদের মূল যে প্রকল্প, সেই রেনেসা থেকে শুরু, রেনেসাকে বলা হয়তো ইররিলিজিয়ান, অধর্ম। রেনেসাকে বলা হয়তো অধর্ম, ইররিলিজিয়ান। ঠিক আছে? তো যার কারণে দেখেন সবখানেই দেখবেন যে গডকে বাদ দেওয়ার একটা প্রবণতা, আল্লাহকে বাদ দিয়ে দেওয়ার একটা প্রবণতা ওদের মধ্যে আছে। হ্যাঁ, যার কারণে ওরা দর্শন হিসেবে নিয়েছে বস্তুবাদকে। কারণ বস্তুবাদ যখন আমি নেব, তখন এখানে আল্লাহর কোনো প্রয়োজন নেই। বস্তু তো, আল্লাহ তার বস্তু না। তার মানে বস্তুবাদকে যখন আমি মূল দার্শনিক কাঠামো হিসেবে আমি নিব, তার মানে আমি আল্লাহকে বাদ দিতে পারলাম। আর যখন জ্ঞান, তাহলে জ্ঞান থেকে কিভাবে আল্লাহকে বাদ দিব? জ্ঞান থেকে আল্লাহকে বাদ দেওয়া যাবে যদি আমি প্রকৃতিবাদ, মানে আল্লাহ তো প্রকৃতির অংশ না, আল্লাহ তো প্রকৃতির বাইরের সত্তা। তাহলে আমি যদি প্রকৃতি দিয়ে যদি আমি ব্যাখ্যা করি সবকিছু, তাহলে এই ব্যাখ্যার মধ্যে আল্লাহ কখনো আসতে পারবে না। দেখেন না, এই জিনিসগুলো খেয়াল করার আছে। 3 নাম্বার হচ্ছে তাহলে ব্যক্তি আধ্যাত্মিকতা এটা কোত্থেকে আসবে? বলছে ব্যক্তি আধ্যাত্মিকতা না, ব্যক্তি ভোগবাদী হবে। আধ্যাত্মিকতাকে সে মানে জীবনের টার্গেট হিসেবে নিবে না, সে জীবনের টার্গেট হিসেবে নিবে ভোগ, আরো ভোগ। তাহলে পরে এখানে আল্লাহর প্রয়োজন সে আর অনুভব করবে না। দেখেন, মানুষের উৎপত্তি, এখান থেকে আল্লাহর প্রয়োজনকে হটায় দেওয়া হয়েছে, আল্লাহর দরকার নেই, মানুষ বিবর্তনের মাধ্যমে আসছে। হ্যাঁ, তারপর ধরেন মহাবিশ্বের সৃষ্টি, এখান থেকেও আল্লাহকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ, যে এটা এমনি হয়েছে, ওই যে কি বলা যায় এটাকে, কসমিক ডাস্ট থেকে হয়েছে, বা কোয়ান্টাম শূন্যতা থেকে হয়েছে। হ্যাঁ, কোয়ান্টাম শূন্যতা মানে কি তোর মধ্যে অনেক কিছু আছে, এটা কোথেকে আসলো? বলে না, এগুলো কোথেকে আসে নাই, আল্লাহ বলে কিছু না, আল্লাহর প্রয়োজন নেই। স্টিফেন হকিং তো বলছে যে আমাদের আল্লাহর প্রয়োজন নেই। তারপর ধরেন সমাজটা তাহলে কেমন হবে? সমাজ হবে ধর্মনিরপেক্ষ, কারণ তাহলে পরে এখানে আল্লাহর প্রয়োজন থাকে না। ধর্ম হিসেবে জাতীয়তাবাদ আসবে। হ্যাঁ, জাতীয়তাবাদের মধ্যে ওখানে শ্রেষ্ঠ পুরুষরা থাকবে, সেখানে শ্রেষ্ঠ পুরুষ, হ্যাঁ, প্রফেট থাকবে, শ্রেষ্ঠ পুরুষ থাকবে। সেখানে ওয়ার্শিপ করার মতো দেখা যাচ্ছে যে কিছু মূর্তি টুর্তি থাকবে, তাই না? কিছু মিনার ভাস্কর্য এগুলো থাকবে, ফুল টুল দিতে হয়। হ্যাঁ, তারপর কিছু আধ্যাত্মিক কিছু রিচুয়ালস থাকবে, খালি পায়ে গিয়ে ফুল দিতে হবে ভোরবেলায়। তারপর হচ্ছে ভোরবেলায় কি বলে, সূর্য স্নান করতে হবে। তারপর দেখা যাচ্ছে আর কি, আপনারা হয়তো বুঝে ফেলছেন অলরেডি যে এটাকে ধর্মের জায়গায় এই বিষয়টাকে আনা হয়েছে। তো এরকম জিনিস কিছু থাকবে। তার মানে দেখেন, মানে পাশ্চাত্য দর্শনের সাথে আমাদের মূল সমস্যা হচ্ছে যে পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য দর্শন, এখানে আল্লাহর কোনো স্থান নেই। আর আমাদের কথা হচ্ছে যে না, আমরা ক্রিটিক করব, সমালোচনা করব পাশ্চাত্য দর্শন, কিন্তু আমাদের এই সমালোচনার মধ্যে আল্লাহ থাকবেন। আমাদের সমালোচনা বামপন্থীদের সমালোচনার মতো হবে না, আমাদের সমালোচনা নারীবাদীদের সমালোচনার মতো না, বা জাতীয়তাবাদীদের সমালোচনার মতো না। আমাদের সমালোচনা ইসলামের অ্যাঙ্গেল থেকে। তারা আল্লাহকে বাদ দিতে চাচ্ছে, বস্তুবাদকে গ্রহণ করছে, বস্তুবাদকে সাপোর্ট দেওয়ার জন্য আর যা প্রয়োজন সব গ্রহণ করছে। আমরা ওইটাকে চ্যালেঞ্জ করব। আমাদের সেন্ট্রাল পয়েন্ট থাকবে যে না, আল্লাহ আছেন। হ্যাঁ, আল্লাহ আছেন। তো একটা বিষয়।
এই বিষয় নিয়ে হয়তো আরও সামনে আপনাদের সাথে হয়তো আরও কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা শেষ করি, সেটা হচ্ছে মুসলমানদেরকে, আপনাদেরকে আমি কেন ভালো করে পড়াশোনা করতে বলি। তার কারণ হচ্ছে পশ্চিম প্রত্যেকটা জিনিসের একটা প্রান্তিক অবস্থান গ্রহণ করছে, একটা বয়ান তৈরি করছে। বয়ান মানে বুঝতেছেন তো, একটা ব্যাখ্যা তৈরি করছে। ওইটার কাউন্টার ব্যাখ্যা আমাদের তৈরি করতে হবে ইসলামের অ্যাঙ্গেল থেকে। এবং এগুলো আছে, আমাদের সালাফরা করে থয়ে গেছেন এগুলা। জ্ঞান কাকে বলে, হ্যাঁ, এর মধ্যে ওহির স্থান কোথায়, এই সমস্ত কিন্তু সব করা আছে, সব করা আছে। তো এইগুলা পশ্চিম বিষয়গুলোকে একভাবে তারা গ্রহণ করেছে। আমরা কাউন্টার বয়ান তৈরি করব। যেমন বিজ্ঞানের একটা কাউন্টার বয়ান আমাদের তৈরি হওয়া প্রয়োজন, আমি মনে করি এখন এটা। হ্যাঁ, সেখানে পশ্চিম যেভাবে একচেটিয়া কি বলা যায়, তারা মেথোডোলজিক্যাল ন্যাচারালিজমকে গ্রহণ করছে। হ্যাঁ, এটাকে আমার মনে হয় যে এখানে আমরা মুসলিমরা কাজ করতে পারি, আমার কাছে মনে হয়। হ্যাঁ, এটা এখানে কাজ করার আছে। এবং ঠিক যেভাবে মুসলিম বিজ্ঞানীরা কাজ করতেন, মুসলিম বিজ্ঞানীরা সব কিছু দুনিয়াবি ব্যাখ্যা ট্যাখ্যা মিলাই এসে লাস্টে বলতেন যে সমস্ত কিছু আল্লাহর কুদরত, তাই না? এরকম একটা বিষয় কিন্তু আছে এখানে। তো এইগুলো নিয়ে কাজ করার বিষয় আছে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা যেহেতু পড়াশোনা করছেন, ভালো করে করেন, খুব ভালো করে করেন। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলতে চাই আর কি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এটাই। আর বোনদের জন্য আমার মানে পরামর্শ এটাই থাকবে, সেটা হচ্ছে আপনারা দেখেন, নারী এবং পুরুষের কর্মক্ষেত্রটাই ভিন্ন, অফিসটাই ভিন্ন। পুরুষের অফিসিয়াল দায়িত্ব হচ্ছে পুরুষ বাইরে কাজ করবে, আর্ন করবে। এবং আমাদের বোনদের অফিসিয়াল দায়িত্ব হচ্ছে বোনরা পরবর্তী প্রজন্মকে রেডি করবেন। এটা হচ্ছে আমাদের বোনদের অফিসিয়াল দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। তো যার কারণে যার অফিসিয়াল দায়িত্বে বেস্ট হতে হবে, এটা হলো আমার কথা। যে আমাদের পুরুষরা যেরকম আমি বলছি যে তোমরা লেখাপড়া করে মানে অনেক হও, একইভাবে আমি বোনদেরকে বলবো যে আপনারা ফ্যামিলি ম্যানেজিং ক্যাপাসিটি, হ্যাঁ, অ্যাজ এ ফ্যামিলি ম্যানেজার এবং অ্যাজ এ ফ্যামিলি ম্যানেজিং ট্রেনার, হ্যাঁ, আপনারা বেস্ট হন। আপনারা একটা কথা, একটা পরিবার অনেক বড় একটা ফিল্ড। আমরা অনেকে এই যে ওয়েস্টার্ন যে নারীবাদী কালচার, ওরা আমাদেরকে বোঝায় ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা। ঘর বন্দী হওয়ার জায়গা না, ঘর নিজে একটা আকাশ। আমার কথাটা খেয়াল করেন, ঘর নিজে একটা আকাশ। ঘরের মধ্যে যে পরিমাণ কাজ এবং যে পরিমাণ দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালন করা এটা একটা ফুল টাইম ওয়ার্ক, এটা একটা ফুল টাইম একটা অফিস। হ্যাঁ, ঠিক যেরকম পুরুষ একটা ফুল টাইম অফিস করে, আমাদের বোনদের ফুল টাইম অফিস হচ্ছে ঘর। এখানে অনেক কাজ আছে। হ্যাঁ, এখানে নারীদের শরীরের মতো করে, নারীদের বায়োলজি যেটা সাপোর্ট করে, নারীদের সাইকোলজি যেটা সাপোর্ট করে, আল্লাহ তাআলা সেই দায়িত্ব তাদেরকে দিয়েছেন। এর মানে এই না আপনারা কাজ করবেন না, আমি মেয়েদের কাজ করার বিরোধী না। মেয়েদের কাজ হচ্ছে সৃষ্টিশীল কাজ। হ্যাঁ, সৃষ্টিশীল কাজ, এবং ঘরে থেকে সৃষ্টিশীল কাজ তারা করবে। তারা ঘরে থেকে মানে যে কাজ, মানে মেয়েরা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করার জন্য তৈরি করছেন। তার একটা সন্তান তাদের থেকে সৃষ্টি হয়, তাদের মধ্যে সৃষ্টিশীল মানসিকতা রয়েছে। এজন্য ঘরে থেকে সৃষ্টিশীল কাজ, যেটা আপনার ইচ্ছা মতো আপনি করবেন, 9টা 5টা ডিউটি না, আপনি করতে বাধ্য না, কিন্তু আপনি নিজের মনের খুশিতে করবেন। এরকম কাজ যখন আপনার হবে, সেটা আমি আমার পক্ষ থেকে আমি মনে করি যে সেটা আমাদের বোনদের কাজ হওয়া উচিত। ঠিক আছে, এই যে ডাক্তার হয়ে বসে থাকবে, একজন বোন প্রশ্ন করেছেন যে ডাক্তার হওয়া বিষয়টা, এটা আবার আমাদের শরীয়তে এটা বলা আছে যে কিছু মেয়েদেরকে ডাক্তার হইতে হবে, কিছু মেয়েকে ডাক্তার হইতে হবে। এটা আমাদের দিনের প্রয়োজনে হইতে হবে। তো সেটা এই সহশিক্ষা পদ্ধতিতে না, বরং সেখানে মেয়েদের জন্য আলাদা ফ্যাসিলিটি থাকা প্রয়োজন আছে। ঠিক আছে না? এটা আমাদের ওলামায়ে কেরাম যেভাবে বলেন সেভাবে আমরা আমল করব। বর্তমান সিচুয়েশনে কি করণীয় সেটা আমাদের আলেমরা আমাদের যেভাবে বলেন সেভাবে আমরা করব। আপনি যদি মনে করেন যে কোনো প্রবলেম আছে, আমি মেডিকেল সায়েন্স পড়বো কিনা, আপনি একজন আলেমের সাথে বসেন, বয়স্ক আলেম, অ্যাবাভ 40 বছরের চেয়ে বেশি বয়স, এরকম একজন আলেমের সাথে বসে আপনি পরামর্শ করেন, উনি যেভাবে বলেন সেভাবে করেন, এটা ভালো হবে। তো যাই হোক, আমার আলোচনা মোটামুটি এখানেই। যে মানে আমাদের বোনদের যে বিষয়গুলো খুব ভালো করে শেখা প্রয়োজন, সেটা হচ্ছে নিউট্রিশন সাবজেক্টটা তাদের খুব ভালো করে শেখা প্রয়োজন। নট ফর ক্যারিয়ার, হ্যাঁ, বাট ফর আপনি একজন ট্রেনার হবেন, ফ্যামিলি ট্রেনার, এবং সেই সাথে আপনি নিজের ফ্যামিলিতে ফ্যামিলি ম্যানেজার হবেন। যার কারণে আপনি এই নিউট্রিশন শিখবেন, আপনি আপনার নিজের বডি নিড যেটা সেটা শিখবেন, নিজের বডি ফিজিওলজি কি, তারপর হচ্ছে কি বলা যায় প্রসূতি কেয়ার কীভাবে নিতে হয়, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি শিখবেন। যেমন আলহামদুলিল্লাহ আমি একটা বই এখন সম্পাদনা করছি, সেখানে নর্মাল ডেলিভারির জন্য একজন মা
কিভাবে রেডি হতে পারে, তার বডি কিভাবে রেডি করা যায়, তার খাবার দাবার, তার ব্যায়াম, ঠিক আছে না, তার তার সাইকোলজিক্যাল, তার ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো, এই সমস্ত বিষয় আলোচনা এসেছে ওখানে, যে কিভাবে নর্মাল ডেলিভারির জন্য আমরা চেষ্টা করব। তো দেখেন এটা একটা বিপ্লব, তাই না? এটা একটা বিপ্লব। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আমাদের বোনদের বেস্ট হতে হবে, ঠিক আছে? তারপর সন্তান, চাইল্ড সাইকোলজি, চাইল্ড এডুকেশন, কিভাবে আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে শেখাবেন, ছোটবেলা থেকে কিভাবে আপনি শেখাবেন, বড় করবেন, ঠিক আছে না? একটা সন্তানকে দেখা যাচ্ছে 10 বছর বয়স পর্যন্ত বড় করে, এরপর আপনি এটাকে পুরুষরা নিয়ে তারপর সেটাকে ইয়ে করবে। মানে আপনারা হচ্ছেন, নারী হচ্ছে কারিগর তৈরির কারিগর। আমি এটা নিয়ে একটা লেখা লিখতেছি, খুব শীঘ্রই এটা আসবে। কারিগর তৈরির কারিগর, ঠিক আছে? কারিগর তৈরির কারিগর। তো আল্লাহ তাআলা সহজ করুক। আসলে আল্লাহ আমাদেরকে যে জীবন দিয়েছেন এটা সহজ করেছেন। আল্লাহ বলেছেন না, আমি কঠিন করতে চাই না, সহজ করতে চাই। আমরা নিজেরাই কঠিন করে ফেলি নিজেদের জীবনকে। তো যাই হোক, আমাদের আলোচনা মোটামুটি আজকে এই পর্যন্তই। যে পাশ্চাত্যবাদ বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যে আমরা কেন এটা আমাদেরকে শেখা দরকার, কেন এটা আমাদেরকে দাওয়াতের মধ্যে আনা প্রয়োজন, এবং এটা জেনারেল শিক্ষিত ওলামায়ে কেরাম নির্বিশেষে প্রত্যেকেরই এই বিষয়টা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কারণ আগে আমাদের তো রোগ জানতে হবে, রোগ কোথায়, তারপর না আমি তাকে ওষুধ দেব। এটা মানে রোগ যদি ধরতে না পারি তাহলে তো আসলে ওষুধ কাজ করবে না। তো আজকে এই পর্যন্তই। আমি অনেক সময় নিয়ে ফেলাম আপনাদের, হয়তো অন্য কোনো দিন আমি হয়তো বা আরও অন্য কোনো বিষয় নিয়ে, আরও স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আলোচনা করবো আল্লাহ তৌফিক দিলে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা বোধহয় কিছু প্রশ্ন নিতে পারি, তাই না নাফিস ভাই? নাফিস ভাই, কিছু প্রশ্ন নেওয়া যায় কিনা? আছেন নাকি আপনি? নাফিস ভাই মনে গেছে গা। আচ্ছা, এখন আমরা কিছু প্রশ্ন, অল্প কিছু সময়, 15 মিনিট, খুব বেশি না, আমরা মানে প্রশ্নটা আমরা একটু কিছু, যার যার যদি কারো প্রশ্ন থাকে আজকের আলোচনার উপরে আপনারা করতে পারেন, আমরা কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ভাইয়ের একটা প্রশ্ন আছে যে আমি ইন্টারে ভর্তি হব, কি কি সাবজেক্ট নিব। এখানে সায়েন্স নেবেন না আর্টস নেবেন, এখানে অবশ্যই বাবা মায়ের একটা বিষয় আছে, ঠিক না? বাবা মায়ের একটা বিষয় আছে, আপনি বাবা মার মতামতকে ইগনোর করতে পারেন না। হ্যাঁ, ইগনোর করতে পারেন না। তো এখানে যার কারণে আপনি বাবা মার সাথে পরামর্শ করেন, আলেমদের সাথে পরামর্শ করে আপনার সাবজেক্ট চুজ করেন, ঠিক আছে? জীবনের প্রত্যেকটা বড় বড় সিদ্ধান্তের আগে আলেমদের পরামর্শ নেবেন। আচ্ছা, ডাবল সিজারের পর নর্মাল হওয়ার সম্ভাবনা থাকে কিনা? এটা অনেকের হয়েছে, মানে সম্ভাবনা তো থাকেই, কিন্তু কেউ রিস্ক নিতে চায় না। হ্যাঁ, রিস্ক নিতে চায় না। নারীর ঘরের কাজে সায়েন্স আর্টস কমার্স সব দরকার হয়, রাইট, আমি একমত। হ্যাঁ, নারীর ঘরের কাজে সব সায়েন্স আর্টস কমার্স সবই দরকার হয়, সহমত। বই বা লেকচারের রেফারেন্স দিলে সুবিধা হবে। আচ্ছা, পাশ্চাত্যবাদ বুঝতে কিছু বই বা লেকচারের রেফারেন্স দিয়েছেন এমিলুজ্জামান ভাই। আচ্ছা, একটা হচ্ছে যে আমি আমি রাইটারের নাম বলি, ঠিক আছে না? রাইটারের নাম বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। ইফতেখার সিফাত ভাইয়ের বইগুলো একটু পড়বেন, ইফতেখার সিফাত ভাই। তারপর হচ্ছে আসিফ আদনান ভাইয়ের বইগুলো পড়বেন। তারপর আমার লেখা বইটই পড়তেও পারেন, নাও পারেন, দরকার নেই, খুব বেশি আহামরি কিছু না, পড়তে পারেন। তারপর মাওলানা মোহাম্মদ আফসারুজ্জামান সাহেব, ওনার বইটা খুব সুন্দর, একটা চমৎকার একটা বই আছে। এছাড়াও কিছু আরও কিছু ভাই কাজ করছেন এটা নিয়ে, সামনে হয়তো আপনারা পাবেন, আরও অনেক বই পাবেন ইনশাআল্লাহ। মোটামুটি এই বইগুলো পড়লে একটা ধারণা পাবেন। এছাড়াও কি বলা যায়, আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, ওনার লেখা আছে। তারপর হচ্ছে আল্লামা মোহাম্মদ আসাদ, ওনার লেখা ইসলাম ইসলাম বিটুইন ইসলাম এট দ্য ক্রস রোডস একটা বই আছে, ক্রস রোড একটা বই আছে। তারপর হচ্ছে আর কার, ওই যে ডক্টর আলিজা ইজাদ বেগোভিচ, ওনার একটা বই আছে ইসলাম বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, এটা একটা বই আছে। তারপর আর কি আছে, মৌলানা আব্দুর রহিম সাহেবের একটা বই আছে, পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি। হ্যাঁ, মওদুদী রহিমাহুল্লাহর একটা দুটো বই আছে, আমি নাম মনে করতে পারতেছি না এই মুহূর্তে। এই একই রকম, মানে পাশ্চাত্য দর্শনের উপরে এই বইগুলো আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। না, হাফিজ ভাইরে ডাকলাম, এখন আপনি নাই কেয়ার করতাম, নিজেই শুরু করে দিছি। আসসালামু আলাইকুম ভাই, আর্মি নিয়ে কিছু বলেন। এগুলো আলেমদের সাথে পরামর্শ করতে হবে ভাই। হ্যাঁ, এগুলো আসলে সব কথা সবখানে বলা ঠিক হবে না। এটা আপনি আর্মিতে জয়েন করবেন কি না, এটা নিয়ে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন, ওনারা যেভাবে করেন ওইভাবে করলে আপনি নিজের মনের থেকে একটা শান্তি পাবেন। আমার কথা অনুসারে চললে মনের থেকে শান্তি পাবেন না, আলেমদের কথা অনুসারে চললে মনের মধ্যে একটা শান্তি পাবেন, যে যা করছে ঠিকই করছে।
আচ্ছা, ইউরোপ পড়তে বলছি, কিভাবে পড়তে হবে সেটা বলেন। আচ্ছা, এই যে পাশ্চাত্যবাদ বইটা আসছে, এটা পড়বেন ইনশাআল্লাহ। আসিফ আদনান ভাই লেখাগুলো পড়লে বুঝতে পারবেন। তারপর আর কয়েকটা বইয়ের নাম অলরেডি আমি বলে ফেলছি, হ্যাঁ। মুসা আল হাফিজ সাহেবের লেখাগুলো পড়লে বুঝতে পারবেন অনেক কিছু। হ্যাঁ, মানে তারপর আমার একটা বই আসছে সামনে, অবাধ্যতার ইতিহাস। এটা পড়লে একটা আউটলাইন, এগুলো জাস্ট আউটলাইন। হ্যাঁ, অবাধ্যতার ইতিহাস, এই বইটা পড়তে পারেন, আসবে ইনশাল্লাহ সামনে। আচ্ছা, মেয়েদের বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব। মেয়েদের বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব, তো যদি ছেলে না থাকে, ছেলে না থাকলে তো আসলে এটা জামাইয়ের আসলে এটা ভরণ পোষণ করা উচিত, ঠিক না? জামাইদেরই এটা দেখা উচিত যে স্ত্রীর বাবা মা তো নিজের বাবা মায়ের মতোই, তাই না? মুরব্বী মানুষ কয়দিনই বা হায়াতে আছে, এই সময়টার মধ্যে যদি তার খেদমত করে আমি যদি দোয়া নিতে পারি, তাহলে পরে আমার তো এটা লাভ না লস, এটা স্বামীদের বোঝা উচিত। হ্যাঁ, স্বামীদের বোঝা উচিত যে আমার স্ত্রীর বাবা মা জীবিত আছেন। হ্যাঁ, তা এক তো তারা আমার নিজের বাবা মার মতোই, দুই নম্বর হচ্ছে যে মুরব্বী মানুষ, কিছুদিন যদি আমি খেদমত করে দোয়া নিতে পারি, তাহলে পরে কেন আমি নেব না? হ্যাঁ, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। এই জন্য আসলে মানে দিন দিন বুঝে তার কাছে বিষয়গুলো খুব ক্লিয়ার। আচ্ছা, আলেমদেরকে জিজ্ঞাসা করলে সেলাই আর রান্না আর ইসলামিক স্কুলে কাজ করতে বলেন, আপনার কি আসলেই মনে হয় সেলাই, রান্না আর ইসলামিক স্কুলে চাকরি করে উপার্জন ফ্যাসিলিটি দেওয়ার মতো এদেশে এত ফ্যাসিলিটি আমাদের দেশে আছে? আসলে এটা একদিক থেকে সত্য যে আপনি যেটা সমস্যাটার কথা বলছেন, এটা আসলে আসলেই সত্য। এটা মানে এটা অস্বীকার করার কোনো কারণ নাই। হুম, এই যে আমাদের বোনেরা অনেকে, দেখেন আল্লাহ তালা তো দেখতেছেন যে কে আত্মমর্যাদা অর্জন করার জন্য একটা কিছু করছে, আর কে আসলেই প্রয়োজন থেকে করছে, এটা আল্লাহ তালা জানেন। আজকে আমরা মানে বলি যে একটা আইনের মতো যে এটা জায়েজ, এটা জায়েজ না, এটা জায়েজ, এটা জায়েজ না। কিন্তু কেউ যদি আসলে প্রয়োজনে পড়ে একটা কাজ করে, এটা তো আল্লাহ তালা জানেন, এটা আল্লাহ তালা জানবেন। হ্যাঁ, তার বিচার আর অন্য মানুষের বিচার সমান হবে না। তা আপনি যদি আসলে মনে করেন যে আপনার বাবা মা তা ইয়ে করতে মানে এরকম প্রবলেমের মধ্যে আছেন, আপনি আল্লাহর সাথে পরামর্শ করেন, নিজের এই প্রবলেমটা বলেন যে আসলে এভাবে হচ্ছে না, আমি কি একটা অনলাইনে কোনো বিজনেস করতে পারি কি না। হ্যাঁ, অনেক বোন আলহামদুলিল্লাহ করছেন, অনলাইনে বিজনেস করছেন। হ্যাঁ, অনলাইনে দেখা যাচ্ছে যে পর্দার সাথে যদি সম্ভব হয়, পর্দার সাথে সম্ভব হলে তো বিজনেস করা যেতে পারে, আলহামদুলিল্লাহ না করেন না তো এটা, তাই না? হ্যাঁ, অনলাইনে বিজনেস করার ওলামায়ে কেরাম, আমি তো না করতে শুনি নাই কাউকে। অনেকে যারা বলেন যে অনেক বোনেরা স্রেফ উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোক্তা হচ্ছে। হ্যাঁ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু ব্যবসা করছে, আমিও করব, অথচ তার কিন্তু প্রয়োজন নাই, এরকম এটা আলেমরা নিষেধ করেন। কিন্তু যার আসলেই প্রয়োজন আছে, তিনি তো আসলে পর্দার সাথে একটা এরকম অনলাইনে একটা ব্যবসা করতেই পারেন, ঠিক না? আপনি কি কি অপশন আপনার মাথায় আসতেছে, আপনি এটা নিয়ে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করেন যে আমার তো আসলে এখন দরকার আমার বাবা মাকে টানা, তাহলে পরে আপনি আমার মাথায় এটা আসতেছে, এর মধ্যে থেকে কোনটা আপনি বলেন যে বেশি আমার ইসলামের জন্য, মানে কি বলা যায়, আমার পর্দার জন্য বা আমার ইসলামিক লাইফস্টাইলের জন্য কোনটা ভালো হবে, বা শরীয়তের দিক থেকে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনি আপনার অপশনগুলো নিয়ে কথা বলেন, আপনার অপশনগুলো নিয়ে তার সাথে কথা বলেন। আচ্ছা, হ্যাঁ, পাশ্চাত্যবাদ নিয়ে একটা চমৎকার কোর্স হচ্ছে আমাদের আসিফ ভাই, আসিফ আদনান ভাই, অ্যান্ড হি ইজ দ্য বেস্ট পার্সন ফর দিস। আজকে যদিও আমি অনেক কথা বলতেছি, বাট আই এম নট দ্য বেস্ট পার্সন এই বিষয়ে, আসিফ ভাই হচ্ছে বেস্ট পার্সন। তো এই পাশ্চাত্যবাদ নিয়ে আসিফ ভাইয়ের একটা কোর্স চলছে। আমার আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনার এই কোর্সটা করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? রেজিস্ট্রেশন এখন আপাতত রেজিস্ট্রেশন বন্ধ আছে, আবার চালু হবে। ঠিক আছে? ডক্টর আলী সাল্লাবির বইগুলো, ডক্টর আলী সাল্লাবি সাহেবের বইগুলো, আসলে ডক্টর আলী সাল্লামের বইগুলো ইতিহাসের বই। হ্যাঁ, এখানে আমি মানে পাশ্চাত্যবাদ কেন্দ্রিক, মানে পশ্চিমের সমালোচনা কেন্দ্রিক আসলে এখনো কিছু পাইনি। আপনি হয়তো বা পেয়ে থাকলে হয়তো হতে পারে। আচ্ছা, লিবারেল টিচাররা লিবারেল নীরব দাওয়াত দিলে কি উত্তর দিব? টিচার হওয়ার উত্তর দিতেও কেমন যেন লাগে। আচ্ছা, সব কিছুতে আসলে উত্তর দেওয়াটা জরুরি না, বাকি আপনি যদি স্ট্রং, হ্যাঁ মানে কথার কথা স্ট্রং একাডেমিক অ্যান্সার দেন স্যারকে যে স্যার এটা আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু আবার অমুক ওয়েস্টার্ন সমালোচক উনিও তো এই কথা বলছেন যে এটা এরকম এরকম একটা, তাহলে পরে মানে উনিও আপনার আপনার জ্ঞানের প্রতি হয়তো বা এমন হতে পারে যে বা ছেলেটা তো বেশ পড়াশোনা করে, বেশ জ্ঞান রাখে, এরকমও কিন্তু হতে পারে, তাই না? সবসময় যে একই রকম হবে তা তো না। কিন্তু মানে বলার ঢঙের মধ্যে আন্তরিকতা থাকা, বা বলার ঢঙের মধ্যে একটা দাওয়াতি মোড থাকা, এটা প্রয়োজন। আহ,
আত্মমর্যাদার জায়গা থেকে স্টাডি করে, নট ফর জব। আচ্ছা, এখন এটাই বললাম না, এটা আসলে আমি এই বিষয়গুলো আসলে ফতোয়ার বিষয়, তাই না? এগুলো আমার বলা ঠিক হবে না। এগুলো আপনি একজন আলেমের সাথে একটু বসেন, হ্যাঁ, তার কাছ থেকে টাইম নেন, অনলাইনে হোক অফলাইনে হোক, টাইম নিয়ে তার সাথে কথা বলেন, দেখেন হইতেও তো পারে, দিতেও তো পারে, তাই না? অনুমতি ইসলামী শরীয়তে জায়েজ কি না জায়েজ এটা তো ওনারাই ভালো বলবেন। যে সে আত্মমর্যাদার জায়গা থেকে না, জাস্ট সে স্টাডি করতে চায়, একটা বিষয় ভালো করে জানতে চায়, কথার কথা চাইল্ড সাইকোলজি সম্পর্কে সে আরও ভালো জানতে চায়, বা প্রসূতি কেয়ার সম্পর্কে সে আরও ভালো জানতে চায়, যেটা তার কাজে লাগবে, সে ট্রেনার হতে চায়, উস্তাজা হতে চায়, তাই না? এটা এটা আসলে আমার মনে হয় যে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করলে স্বামীর অনুমতি একটা ফ্যাক্টর। হ্যাঁ, আপনি যদি স্বামীর অনুমতি নেন, যে স্বামী রাজি আছে এটাতে, যে আমার ওয়াইফ আরও একটু স্টাডি করতে চায়, হ্যাঁ, স্বামীর অনুমতি এবং আলেমের অনুমতি, একজন স্বামীর অনুমতি, একজন আলেমের অনুমতি, এভাবে হলে হবে ইনশাল্লাহ, দিন হবে, এটাই দিন। হ্যাঁ, আলেমদের পরামর্শ অনুসারে চলা, এটাই দিন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? চাকরি করতে চাই না, জ্ঞান চর্চা করতে চাই, দিনের খেদমত করতে চাই। হ্যাঁ, এটা আশরাফ আলী থানভীর মতন তো বলছেন যে কিছু মেয়েকে রীতিমতো ভালোভাবে শিক্ষিত করে তোলা, যাতে তারা অন্য মেয়েদেরকে পড়াইতে পারে। হ্যাঁ, আশরাফ আলী থানভীর রহমতুল্লাহর নারীর সংশোধন বইতে আছে। তো এটা আপনি এটা আলেমদের সাথে পরামর্শ করেন, স্বামীর অনুমতি নেন। স্বামী যদি রাজি থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই, যে আপনি ইলম শিখতে চান, ইলম শিখে অন্যান্য মেয়েদেরকে শেখাতে চান, এটা যদি স্বামীর অনুমতি থাকে আপনি এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। না, স্যারদেরকে আপনি পরিবর্তন করতে পারবেন না। স্যাররা কি ছাত্রদের কাছ থেকে শেখে নাকি? তাই কি হয় নাকি? আপনি বরং যেটা তাকে জানাতে পারলেন যে আমি স্টাডি করতেছি স্যার এটা নিয়ে, হ্যাঁ, ইউ আর নট দ্য অনলি লায়ন ইন দ্য ফরেস্ট, আমিও আছি, আমি লায়ন হয়ে বেড়ে উঠতেছি। তবে হ্যাঁ, যদি আপনার আবার দেখাচ্ছে যে ভাইভাতে আটকায় দিল, এরকম হতে পারে, তো সেক্ষেত্রে দরকার নেই কাউন্টার দেওয়ার, তারা শুধরাবে না। শিক্ষকরা তো এটাই তাদের খাওয়া পড়া, বুঝেন না? তারা শুধরানোর জন্য তারা পড়ে না এগুলা। আর্টসের সাবজেক্টের জন্য ভালো হচ্ছে ইকোনমিক্স। হ্যাঁ, ইকোনমিক্স, তারপর হচ্ছে ফিন্যান্স। এই যে আসিফ আতান ভাই তো ইকোনমিক্সের ছাত্র, এই জন্য কত কিছু বুঝে ফেলে, সাদা মাথা মাথায় ঢোকে না আমার, উনি বুঝে ফেলে এগুলা। হ্যাঁ, ইকোনমিক্সের ছাত্র হওয়ার কারণে সবচেয়ে বেস্ট ছাত্রগুলি ইকোনমিক্সে পড়ে। আচ্ছা, সমাজবিজ্ঞান, হ্যাঁ সমাজবিজ্ঞান হতে পারে। আপনি পরামর্শ আলেমদের সাথে একটু পরামর্শ করেন। সমাজবিজ্ঞানের কিছু প্রবলেম আছে, মানে আপনি যদি নিজে ফেতনায় পড়ার সম্ভাবনা না থাকে, যে সমাজবিজ্ঞান সাবজেক্টটা তো আসলে এনলাইটেনমেন্ট ফিলসফি, এনলাইটেনমেন্টের ফলে যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেটা সলিউশনের জন্য সমাজবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে আসা হয়েছে, বুঝছেন? এটা হচ্ছে সমাজবিজ্ঞানের মূল বিষয়। আপনি পড়বেন, কিন্তু এগুলো সত্য না, সত্য একমাত্র ইসলাম। ইসলাম যা বলতেছে, শরিয়া যেটা বলতেছে ওইটাই সত্য। বাকি আমি যেগুলো পড়তেছি এগুলো সত্য না, এগুলো ওদের বানানো। ওরা এগুলাকে এইভাবে, এটা যদি মনে করে পড়তে পারেন তাহলে সমস্যা নাই। আচ্ছা, বয়স্ক আলেম, এটাই মানে নিকটস্থ দেখেন, মানে বিখ্যাত আলেম কে আছেন বয়স্ক ভারী আমি একটু দেখি, চেষ্টা করতেছি যে মানে বয়স্ক আলেমদেরকে একটা প্ল্যাটফর্মে আনা যায় কিনা, যেখানে তারা এই যে পার্সোনাল যে মাশওয়ারাগুলো এগুলো অ্যাটেন্ড করলেন মানুষের দিনের খাতিরে, এটা আমি একটু আলোচনা করি কিছু ওলামা হযরতদের সাথে, এরকম কোনো কিছু করা যায় কিনা। কারণ আসলে মানুষের এগুলো খুব প্রয়োজন, যে চাইলেই একখানে ওলামা কেরামের কাছে যেতে পারতেছে না। ইন্টারের পড়াশোনা আর দিনই বই পড়া, শোনেন, ইন্টারের পড়াশোনা পড়তেছেন, ইন্টারের পরেই পড়েন। হ্যাঁ, দিনই বই মানে এই যে টুকটাক যেগুলো আমরা লিখি সহজ ভাষায়, ভারী কিছু না, গভীর কিছু না, হ্যাঁ এগুলো পড়তে পারেন, হালকা পাতলা যেগুলো আর কি। কিন্তু আপনি বেশি ফোকাস করবেন আপনার পড়াশোনা যেন কখনোই নষ্ট না হয়। হ্যাঁ, আপনার ইন্টারে যদি খারাপ রেজাল্ট করেন, তখন আব্বা আম্মার পক্ষ থেকে কিন্তু আপনি একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন, ঠিক না? যেহেতু আপনি স্বাধীন না, যার কারণে এই সময় আপনি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিয়েন না, বা মানে দিনই বই পড়েন, কম কম পড়েন, ঠিক আছে? আপনি বেশি ফোকাস দেন আপনার যেই একাডেমিক পড়াশোনা, এদিকে বেশি ফোকাস দেন। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে যেই বইগুলো আমরা মানে ফিতনার বিরুদ্ধে লিখি, কথার কথা নারীবাদের বিরুদ্ধে লিখি, তারপর রাফান আহমেদ বিবর্তনবাদের বিরুদ্ধে লিখতেছে, বিজ্ঞানবাদের বিরুদ্ধে আমরা লিখতেছি, এইগুলো আপনারা পড়েন। যেই বইগুলো আপনার পড়াশোনার ফিতনা থেকে আপনাকে বাঁচাবে, ঠিক আছে? কিন্তু পড়াশোনাটা ঠিক মতো ফোকাস রাখতে হবে আর কি। হ্যাঁ, এডওয়ার্ড সাইডের লেখাগুলো থেকে আপনি প্রাচ্যবাদ বুঝতে পারবেন। পাশ্চাত্যবাদ দিয়ে তার লেখা এখন ওইভাবে আমি পড়ি নাই, প্রাচ্যবাদ বুঝতে পারবেন।
আচ্ছা, পড়াশোনা করার জন্য টিপস দেন। পড়াশোনা তো অনেক দিন করি না কিভাবে টিপস দেবো আপনাকে? পড়াশোনা করি না অনেক দিন। কর্মজীবনে ঢুকে গেছি না, এখন তো আসলে এখন আপনাদের আবার এখনকার পড়াশোনা কিন্তু আবার আলাদা, সৃজনশীল না কিসব জন্য আছে, যার কারণে আমার টিপস শুনলে পরে ফেল টেল করতে পারেন। আমার টিপস শোনার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমাদের লাইভ এই পর্যন্তই। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসলে আমি কেবল ইভিনিং ডিউটি করে আসছি, এসে খাওয়া দাওয়া করে আপনার সাথে কথা বললাম। আমি জানি না কথাগুলো আসলে সুন্দর করে গুছায় আনতে পারলাম কিনা, তবে আমার মনে হয় যে এই আলোচনা থেকে আমাদের সামনে সামনে আমাদের কি করণীয় এটা অনেকটা হয়তো বোঝা গেছে, তাই না? মোট কথা দাওয়াতের কাজটা হচ্ছে আমাদের অন্যতম একটা কাজ। আচ্ছা, বই অলরেডি আমি সাজেস্ট করে ফেলছি পাশ্চাত্যবাদ নিয়ে। অল্প সময়ে বেশি পড়ার জন্য কি করব? ডাক্তার নাবিল সাহেবের কিছু ভিডিও আছে। ডাক্তার নাবিল কোন সময় পড়তে হবে, কোন সময় পড়লে পরে অল্প পড়লে বেশি মনে থাকে, ডাক্তার নাবিল, হ্যাঁ সার্চ দেন, সার্চ দিলে পাবেন ডাক্তার নাবিল ভাই। ডাক্তার নাবিল ভাইয়ের কিছু ভিডিওগুলো একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন কোন সময় পড়লে পরে বেশি পড়া। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন তাহাজ্জুদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।